তো আজকের ডিজিটাল ফরেন্সিক ক্লাস শুরু হচ্ছে আর কি। সো ফার্স্ট ক্লাস হচ্ছে যে আমাদের কিছু টপিকস দেওয়া ছিল, তারপরেই হবে। সো জাস্ট এ লিটল বিট ইন্ট্রোডাকশন। দিস ইজ মঞ্জুর হাসান। আমি বর্তমানে আছি স্বর্ণবর্ণ হোল্ডিংস বাংলাদেশ লিমিটেডে। আমরা গ্রামীণ ফোন বাংলাদেশ লিমিটেডের পুরো সাইবার সিকিউরিটি পার্টটা দেখি। অলমোস্ট 50+ টিমস আমাদের। আমি গ্রামীণ ফোনের হেডকোয়ার্টারে বসি। সো স্লাইড আসলে একটু ভালো না, আমি স্লাইড বানাতে আসলে খুব বেশি ভালো পারি না আর কি। আচ্ছা, সো টপিক ছিল একটা, বাট আমাদের কিছু বেসিক জিনিস জানার দরকার আর কি ডিজিটাল ফরেনসিক শুরুর ক্ষেত্রে আর কি। তো আমরা আমাদের মেইন টপিকে একটু পরে ফিরে যাব আর কি, বাট ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো দ্যাট দি ডিজিটাল ফরেনসিক জিনিসটা আসলে কি, কেন প্রয়োজন আমাদেরকে। ফার্স্ট অফ অল একটা গল্প দিয়ে শুরু করি। গত বৃহস্পতিবারে আমার একটা কেস আসে আপনাদের ইউআইইউ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির, যে তাদের কিছু বন্ধুরা মিলা তাদের বান্ধবী, দুজন বান্ধবীর ফোন হ্যাক করে তাদেরই হোয়াটসঅ্যাপ দিয়ে তাদেরকে সো দিস ওয়াজ এ ভেরি ক্রিটিক্যাল কেস। তো ওইটা হ্যান্ডেল করতে গিয়ে দেখলাম যে আসলে বান্ধবীদের কিছু ভুলবশত কারণে আসলে এই ঘটনাগুলো ঘটছে। যদিও আগে তাদের বন্ধুগুলো থ্রেট দিছিল, থ্রেট দেওয়ার পরে ঘটনাটা ঘটাইছে। তো ঘটছে কি, যে তারা একটা ক্লাসে প্রেজেন্টেশন শেয়ার করছে তার বান্ধবীর সাথে, বান্ধবী জাস্ট ক্লিক করছে আর কিছু করে নাই, বাকিটা কন্ট্রোলড বাই দেম। তো যাই হোক, কেস হ্যাজ সলভড। তো ফরেনসিস আসলে আমরা কি করি বা কিসের করি বা কি জন্য দরকার? কোড থাকে যে কোডের মানুষ মারা গেলে আমরা ডিফল্ট খতম করে দেয়, এটাকে ডিজিটাল করা কামন তার অনুসন্ধান করার চেষ্টা করে ডিজিটাল জগৎ আর ফুটপ্রিন্ট সম্ভব। ধরুন আপনি এখান থেকে হেঁটে যাচ্ছেন, সিসিটিভি দেখা যাচ্ছে বা আপনি দেখতে পাচ্ছেন। তো ডিজিটাল জগৎ আর ফুটপ্রিন্ট সম্ভব। কিন্তু জিনিস চিন্তা যে আমরা আজকে মানে এমন অবস্থা হয়ে গেছে, অসময় গেলে মোবাইল ইউজ না করলে যাইতে পারি না আমরা। ইন্টারনেট কেন্দ্রিক আমরা এমন হয়ে গেছি যে আমাদের মানে ইন্টারনেট না থাকলে মনে হয় যে আসলে আমাদের ভাল লাগে না। পড়াশোনা বলেন ক্ষেত্রে শুরু করে সোশ্যাল মিডিয়া, আমরা এত সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে গেছি এখন যে সোশ্যাল মিডিয়া ছাড়া আমরা বাঁচতে পারি না। ফেসবুক, টিকটক, সব জায়গায় লিঙ্কডইন, সব জায়গায় আমাদের ফুটপ্রিন্টিং কি রয়ে গেছে। তো আমাদের আগে হয়তো কি, চুরি করলে কেউ চোখে না দেখলে ধরতে পারতো না যে না ও চুরি করছে, আমি চোখে দেখি নাই, তারা ধরতে পারতো না। জায়গায় না ধরলে আসলে ধরা সম্ভব ছিল না। বাট এই ইন্টারনেটের জগতে আপনাকে ধরা সম্ভব। আপনাকে ধরা অসম্ভব কোনো কিছু নাই। ইন্টারনেটে আপনি ক্রাইম করবেন, আপনাকে ধরা অসম্ভব কোনো কিছু না। আবার ক্রাইম কথাটা কেন আসতেছে? ক্রাইম কথাটা কেন আসবে? দেখেন, আমরা ল্যাপটপ বা মোবাইলে কি আমাদের ইন্টারনেটটা ব্রাউজ করতেছি। বাট আমরা যখন ব্রাউজ করি, এই ব্রাউজটা যখন আপনার ল্যাপটপের বাইরে চলে যাচ্ছে, ফেসবুকে, গুগলে, আপনি কি বলতে পারবেন যে আসলে এই ল্যাপটপের থেকে বাইর হওয়ার পরে গুগল পর্যন্ত যে গেছে এটা সহি সালামতে গেছে? ওই জগৎ থেকে আপনার কন্ট্রোলে? নেভার এভার। ইন্টারনেট টু আপনার ল্যাপটপ বা আপনার মোবাইল এর মাঝখানের জগৎটা কিন্তু আপনার পুরোপুরি কি ব্ল্যাঙ্ক না? আপনারা এখানে আপনাদের চোখই নাই। ডার্ক ওয়েবের নাম তো সবাই শুনছেন না? তো ডার্ক ওয়েব আমরা আসলে কি বলি, অন্ধের চোখ না? ওইখানে আসলে আমরা যখন ঢুকি না, আমরা সবাই হয়তো ব্রাউজ করার সুযোগ পায় না বা ঢুকি না। ঢুকলে দেখবেন যে ওইখানে কি ঘটতেছে। কদিন আগে যে বাংলাদেশের ফুয়েলের ডাটা ব্রেস হইলো, সে ডাটাও ওখানে পাবেন। গভর্নমেন্টের ডাটা ব্রেস হলো, সে ডাটাও ওখানে পাবেন। এভরিথিং হ্যাভ বিন সেলিং বাই হ্যাকার, বাই পারসন। এই যে ডাটা ইজ এ অ্যাসেট নাওয়াডেজ। আপনারা বড় বড় মডেল ট্রেন করাচ্ছেন, এলএলএম, যত বড় বড় মডেল দেখেন। আজকে মনে হয় কিমি 2.6 বের হলো, 1.1 ট্রিলিয়ন প্যারামিটার মোস্ট প্রবাবলি। তো এইভাবে আপনারা যত বড় বড় মডেল দেখেন, যত মডেল গুলো দেখেন, ডাটার প্রয়োজন না? চ্যাট জিপিটি বলেন, ক্লড বলেন, কিমি বলেন, কোয়ান বলেন, যত বড় বড় এলএলএম মডেল, সবার ডাটা প্রয়োজন। হাউ দে আর গেটিং দ্যাট ডাটা? তারা হয়তো ইন্টারনেটটা স্ক্রাব করে নিচ্ছে কোনোভাবে।
বাট আপনার ডাটা ইজ এ অ্যাসেট, ইউর ডাটা ইজ এ অ্যাসেট। কিছুদিন আগে একটা জিনিস দেখতেছিলাম যে ইন্ডিয়ান এক পোশাক কারখানায় শ্রমিকদের মাথায় ক্যামেরা বেঁধে দেওয়া হচ্ছে, রেকর্ড করা হচ্ছে না? কোনো না কিছু ট্রেন করানোর জন্যই তো করতেছে, তাই না? তবে এটা না, এমন না যে আমার এখন বড় বড় যত এলএলএম মডেল গুলো আসতেছে তার জন্য আমার চাকরি চলে যাচ্ছে। দেখেন বিজনেসের ক্ষেত্র দেখেন, আপনারা J.AI নাম শুনছেন কিনা জানি না। J.AI নাম শুনছেন? শুনুন না মনে হয়। এটা একটা চাইনিজ মডেল J.AI। J.AI একটা চাইনিজ মডেল আর কি, খুবই পাওয়ারফুল মডেল, ক্লডের খুব কাছাকাছি, কোডিং এ বলেন সব দিক থেকে ক্লডের খুবই কাছাকাছি। তো হেভি পাওয়ারফুল একটা মডেল, কোডিং এর জগতে অন্তত বেস্ট একটা মডেল, ক্লোজ টু ক্লড। তো তারা এখন অফার করতেছে যে আপনি তাদের কাছ থেকে সার্ভিস নিতে পারেন, মানে আপনি তাদের কাছ থেকে বিজনেস শুরু করতে পারেন, আপনি বাংলাদেশে বিজনেস শুরু করতে পারেন। বাংলাদেশে একটা অ্যাপস আছে চর্যা বা চর্চা, সামথিং লাইক দিস। চর্চার 2019 সাল থেকে 26 সাল পর্যন্ত তাদের প্রফিট মার্জিন হচ্ছে 120 কোটি টাকা। কেন ইমাজিন? কি করে? জাস্ট যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন দেয় তার আগে মক টেস্ট দেয়, যারা বিসিএস দেয় তারা যে মক টেস্ট দেয়, ব্যাকএন্ডে একটা চ্যাট জিপিটি এলএলএম কল করে রাখছে, তারা যায়, এলএলএম কল হয়। ইভ্যালুয়েশন দেখেন। এবং এদের যে ওনার, যে মালিক, তারা হচ্ছে রুয়েটের কিছু বাচ্চা পোলাপান, একদম বাচ্চা পোলাপান। তাদের বার্ষিক টার্নওভারই হচ্ছে যে 120 কোটির উপরে, কিছুই না, জাস্ট বানায় রাখছে। তো এলএলএম আপনার বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো যে আপনার চাকরি খাচ্ছে এমন না, বাট ভয় একটা, আপনার ডাটা আপনার কাছে নাই। কিছুদিন আগে আরেকটা দেখছিলাম আর কি, একটা এক ভাইয়ের একটা ইনভেস্টিগেশন দেখলাম যে তার ক্যামেরা অন করে নাই, ক্যামেরা পারমিশন সার্টিফিকেট দেয় নাই, ক্যামেরা অন করে নাই, অথচ বলছে দরজার পাশে একটা ছবি দিয়ে বলছে কয়জন দাঁড়ায় আছে হুবহু বলে দিচ্ছে, অথচ ক্যামেরা পারমিশনই দেয় নাই। তখন যখন সে জিজ্ঞাসা করতেছে তোমাকে তুমি ক্যামেরা পারমিশন দেয় নাই, তুমি কেমনে বলতেছো, বলছো আচ্ছা তুমি আমাকে ক্যামেরা পারমিশন দাও না, তাহলে আমি কিছু দেখি নাই। যখন আপনি অ্যাপ্লিকেশন গুলো, এমনকি ক্যামেরা পারমিশন যখন দেন, দেখবেন যে ফোনের একদম কোনায় একটা সবুজ চিহ্ন হয়ে থাকে না ক্যামেরা কেউ অ্যাক্সেস করলে, অথচ আপনি ক্যামেরা তখন যারা অ্যাক্সেস করে ওই চিহ্নটাও থাকে না। ফেসবুক আপনার কথা প্রতিনিয়ত শুনতেছে, ওয়াই? শুনে কি আপনার ডাটা তাদের অ্যাসেট না? শুনে আপনার সামনে তাদের অ্যাড নিয়ে আসতেছে না? কিছুদিন আগে মনে হয় কোন একটা অ্যাড ব্লকিং বা কোন একটা ইসলামিক অ্যাপস আছে যারা ওই যে কি বলে হারাম টাইপের অ্যাড ব্লক করে সোশ্যাল মিডিয়াতে, তারাও দেখলাম সোশ্যাল মিডিয়া তাদের ডাটা ফেসবুকের কাছে বেচতেছে, এপিআই কল ব্যাকএন্ড হয়ে যাচ্ছে ফেসবুকের কাছে। ইউর ডাটা ইজ অ্যাসেট। তো ডাটা ইজ অ্যাসেট, বাট এই অ্যাসেটটাকে আপনারা কিভাবে প্রোটেক্ট করবেন? এখন ক্রাইম সব এই ইন্টারনেট জগতে। দেখেন এখন ফিজিক্যাল ক্রাইম হয় না, এখন মানুষ কি সে আগের মতো আছে যে ভাত না খেয়ে মরে যাচ্ছে? আগের মতো আছে? আপনারা এর বাড়ি যাচ্ছে চুরি করে ভাত চুরি করতেছে, আগে শুনতাম ভাত চুরি করে মানুষ, পেটের দায়িত্ব করে, এখন সেটা করে না। এখন হয়তো করে বড় বড় টাকা চুরি করে, তাছাড়া এখন আর সেভাবে চুরি হয় না। বাট ডাটা প্রচুর পরিমাণে চুরি হয়, প্রচুর। 1-1.5 বছর আগের ঘটনা, আমি যখন গ্রামীণ হেডকোয়ার্টারে বসি, তা প্রায় 2.5 বছর ধরে এখানে, 1.5 বছর আগের ঘটনা, প্রায় 10 লাখ প্লাস ইউজারের গ্রামীণ ফোনের ডাটা চুরি হয়। তারপর থেকে দেখা যায় যে বাংলা লিঙ্ক ওই গ্রাহকগুলোর কাছে, তাদের যদি বাংলা লিঙ্ক সিম থেকে থাকে তাদেরকে অফার দিচ্ছে, ফ্রিতে রিপ্লেসমেন্ট করো, এটা করো, তাই করো, অফার দিচ্ছে। এই 10 লাখ ইউজারের ডাটা বাংলা লিঙ্ক কেমনে পাইলো? আপনার ডাটা হ্যাকার ইউজ করে তাদের কাছে সেল করে তাদেরই প্রফিট বাড়াচ্ছে, তাদেরই উপকার। সো ডাটা ইজ অ্যাসেট। আপনি যেটাই বলেন না কেন, এই ডিজিটাল যুগে ডাটাই হচ্ছে একটা অ্যাসেট, আর কিছু না। কিছুদিন আগে কি ইরান আমেরিকা যুদ্ধ হচ্ছিল না? চায়না তাদের কি স্যাটেলাইট প্রযুক্তি দিয়ে সাহায্য করলো, যে এখানে এখানে আছে টার্গেট হিট করে দিচ্ছে, তাই না? তো আমার দেশে একটা পড়লে হয়তো বা আমাদের ওই ক্ষমতাও নাই ঠেকানোর মতো।
নাই। সো ডাটা কতটা ইম্পর্টেন্ট, এই বর্তমান যুগে ডাটা কতটা ইম্পর্টেন্ট, বাট এই ডাটাকে কিভাবে সিকিউর করতে পারি আমরা। এই অনলাইন চুরির জগতে আপনি কিভাবে একজনকে ধরতে পারেন, কিভাবে আপনি একজনকে অনলাইন চুরির জগতে ধরতে পারবেন, সেটাই মূলত ডিজিটাল ফরেন্সিক্স। সো ডিজিটাল ফরেন্সিক্স এর যুগ হচ্ছে যে আসলে, আচ্ছা ভালো বোঝা যায় না কেন, মানে আমি মিটে বলে এই জন্য না। 1 সেকেন্ড। ওকে, তাহলে ডিজিটাল ফরেন্সিক্স আমি কি বলতেছি দেখেন, আমি বলতেছি যে আইডেন্টিফাইং, প্রিজার্ভিং, অ্যানালাইজিং এন্ড প্রেজেন্টিং দি ডাটা, প্রেজেন্টিং দি এভিডেন্স। আরেকটা রিয়েল উদাহরণ দিই, যে এই কেসটা অবশ্য নোমান ভাইরাই হ্যান্ডেল করতেছিল, সাইবার বাংলায় হ্যান্ডেল করতেছিল। নোমান ভাইয়ের একটা ক্লায়েন্ট, ইনভেস্টিগেশন করার সময় এমন যে তার অনেকগুলো এমপ্লয়ি ছিল, তাদের একটা গুগল ড্রাইভ ছিল, সব ব্যবসা গুগল ড্রাইভের থ্রু দিয়ে হইতো। তো তাদের কোম্পানিটা ভালো ছিল, অনেক ভালো ছিল, তারা সোলারের বিজনেস করতো এবং তাদের বিজনেস খুব ভালো রেভিনিউ করতো। একটা ইয়ং ছেলে, খুবই ইয়ং ছেলে, সে এই কোম্পানিটা ওনার ছিল। তার মনে হয় 10-12 জনের মতো এমপ্লয়ি ছিল। তো ওইখানে একজন ছিল যে কোনো একটা দেশ থেকে ওই যে H1B ভিসায় আসছিল ইউএসএ তে, তো ও তার সাথে বিজনেস করতে পার্টনারশিপ। কোন একটা ঝামেলার কারণে দুইজনে আগে একটা কোম্পানিতে চাকরি করতো, পরে ওখান থেকে বের করে দিয়েছে, দুইজন একটা কোম্পানি ফর্ম করছিল। ওদের বার্ষিক টার্নওভার ছিল প্রায় 10 মিলিয়নের উপরে, এমন একটা কোম্পানি। তাদের ডাটা সব ছিল ড্রাইভে, অন ড্রাইভে ছিল। অন ড্রাইভে থাকার পরে তো কি হয়েছে, সেই ডাটাটা কি করতো, কেউ একজন তার পার্সোনাল মেইল ওখানে অ্যাড করে দিছে, কোন একটা এক্সেল অ্যাড করে দিছে। অ্যাড করার পরে সেই ডাটাগুলো দেখা যাচ্ছে সে তার পার্সোনাল মেইলে সব ফরওয়ার্ড করে নিয়ে নিত, পার্সোনাল মেইলে ফরওয়ার্ড করে নিত, কিন্তু ও বুঝতো না। পরে ওর ডাটা অন্য কোম্পানির কাছে যাওয়ার ফলে ওই ক্লায়েন্ট গুলোকে অন্যান্য কোম্পানি অফার করতে থাকে যে ওদের থেকে কম দামে তোমাকে আমি সোলার দেবো, বেশি বেনিফিট দেবো, কাম টু আস। ডাটা ইম্পর্টেন্ট না? এই যে ইনভেস্টিগেশন করে যদি আপনি এটাকে ধরতে না পারতেন, তাহলে আপনার বিজনেস কি হইতো, একদম জিরোতে চলে আসতো। যদিও তার বিজনেসটা এখন ফুলি ডাউন হয়ে গেছে, তার ওয়েবসাইট পণ্য তার কাছে নাই, ফুলি ডাউন। তো ডাটা এমন একটা অ্যাসেট, এই বর্তমান যুগে যদি আপনি নিজেকে প্রোটেক্ট না করতে পারেন, নিজেকে রক্ষা না করতে পারেন, নিজের ইনভেস্টিগেশনটা নিজে একটু না করতে পারেন, এই যুগে বেঁচে থাকায় খুবই দায়ী, খুব দায়ী। আমাদের ফোন ড্রাইভের সাথে কানেক্টেড, ছবি তুলছি ড্রাইভে আপলোড হয়ে যাচ্ছে, অটো কানেক্টেড, অটো সিঙ্ক, অটো কানেক্টেড হয়ে যায়। আমরা যদি অন ড্রাইভ ইউজ করি, আউটলুক ইউজ করি, অটো কানেক্টেড, অন ড্রাইভে আপলোড হয়ে যায়, অন ড্রাইভে সিঙ্ক হয়ে যায়। এই যে ডাটাগুলো আপনাদের মনের অজান্তে অন ড্রাইভে আপলোড হওয়া, এন্ড অন ড্রাইভের যে সিকিউর আপনি কেমনে বলতে পারেন? দ্যার ইজ নো সিকিউরিটি। কেউ বলতে পারবে না, ওয়ার্ল্ডের যত কোম্পানি আছে কেউ বলতে পারবে না যে আমি 100% সিকিউর। আমার কাছ থেকে ডাটা নেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই, নোবডি ক্যান টেল, নো ওয়ান, তাই না? এই যে ক্লডের কিছুদিন আগে মানে ওদের যে এজেন্টিক কোডের, যে এজেন্টিক আছে, এজেন্ট আছে, এজেন্টের কিছু কোড ব্রেস হয়েছিল না, প্রায় 5,000 লাইনের উপরে। হাও এক্স্যাক্টলি নো, তারা বলতে পারবে যে আমি আমার মডেলের কেউ কিছু করতে পারবে না, নো ওয়ান, নো ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড। ওদের ডাটা নিয়ে আর একজন ইউজ করবে। প্রথম দিকে যখন ডিপসিক আসলো তখন চ্যাট জিপিটির থ্রু দিয়ে হয়তো ট্রেন করাইতো, স্বীকার করতো না কেউ, বাট করাইতো, তাই না? মিনিম্যাক্স, এখন কত মিনিম্যাক্স 2.7 চলে, কিমি K2 চলে, সবাই একজনের কাছে আরেকজন ডাটা নিয়ে ট্রেন করাচ্ছে, ইউজ করতেছে। ধরতে পারলে আপনি দোষী, না ধরতে পারলে আপনি দোষী না, বাট ধরাটা ইম্পর্টেন্ট। কেন? এই ডিজিটাল এভিডেন্সের যুগে আপনি যদি, মানে ডিজিটাল যুগে যদি আপনি নিজেকে প্রোটেক্ট না করতে পারেন, কাউকে ধরতে না পারেন, আপনার লাইফ হেল্প করে দিতে পারে। ওই ইউআইউ যে মেয়েটা ছিল, 7 দিন ঘুমাইতেই পারে নাই, কারণ তার
তারই ফোন থেকে তারই ডাটা নিয়ে অন্য জনের কাছে পাস করে দিচ্ছে, ঘুমাইতেই পারে নাই। একটু আগে যে ইনভেস্টিগেশন কেসের কথা বললাম, এই যে নোমান ভাই যে ক্লায়েন্ট ছিল, সে এখন কোর্টে লড়তেছে যে ইনভেস্টিগেশন করে আমরা দিছি, সেটা নিয়ে এখন কোর্টে কেস করে দিছে তার নামে, সে লড়তেছে। এভিডেন্স ইজ ইম্পর্টেন্ট, ডাটা ইজ ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই ডিজিটাল ফরেনসিক্স ইজ হিয়ার। আগে হয়তো পুলিশে কেস করতাম, আদালতে দৌড়ে দৌড়ে যাওয়া লাগতো, এখনো যাওয়া লাগে, কিন্তু ডিজিটাল এভিডেন্স নিয়েই যাওয়া লাগে। সো ডিজিটাল ফরেনসিক্স কি? আইডেন্টিফাই, মেইন প্রবলেমটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, আসলে প্রবলেমটা কোথায়। প্রবলেম না জানলে কিন্তু আপনি আইডেন্টিফাই কখনোই করতে পারবেন না। আর একটা রিয়েল ঘটনা বলি, 6-7 মাস আগের ঘটনা, তার বেশি হয়তো 8-9 মাস আগের ঘটনা। গ্রামীণ ফোনে কারো গ্রামীণ একটা বট ছিল, আয়ানা বট, টেলিগ্রাম একটা বট ছিল আয়ানা, বাংলাদেশ এক পিচ্ছি ডেভেলপ করছে, আয়ানা বট ছিল। ওরে আপনি গ্রামীণ ফোনে নাম্বার দিলেও গ্রামীণ ফোনে ব্যালেন্স ট্যালেন্স বলে দিত সব, বটটা শুধু গ্রামীণ ফোনে নাম্বার দিতেন, বলে দিত। তো গ্রামীণ ফোনের মাদার কোম্পানি হচ্ছে টেলিনর, নরের কোম্পানি। তো এই খবর তাদের কাছে গেছে যে কাহিনী এমন। তো ওইখানে ইঞ্জিনিয়ার বসে 1700+, সবাইকে এক রাত ফুলের আটকায় রাখছে, ইউ হ্যাভ টু সলভ ইট, আদারওয়াইজ নোবডি ক্যান গো। এক রাত আটকায় রাখছে, কোনো সলিউশন নাই। গ্রামীণ ফোনের ফুল সিকিউরিটি কিন্তু আমরা দেখি, টেরাবাইট টেরাবাইট লগ আমাদের কাছে আছে, টেরাবাইট লগ, হিউজ হিউজ লগ আমরা দেখি। ইনভেস্টিগেশন করে কোনো আগামাথা নাই, সব ইঞ্জিনিয়ার বসায় রাখছে, রাতে অফিস থেকে বাসায় গেছে, আবার সকালে অফিসে আসছে। তো আসার পরে দেখি স্টিল নাও সেম, ওখানে সিটিও বসে আছে, আয়ানা বটকে নাম্বার দিচ্ছে, বারবার তার ইয়েগুলো দিচ্ছে, ব্যালেন্স গুলো দিচ্ছে। এটা সিকিউরিটি রিস্ক না? শুধু না, টেলিটক বলেন, ও বিকাশ নাম্বার দিলে বিকাশ ইনফরমেশন বের করে দিচ্ছিল। তো ওই সময়তে এটা খুবই একটা ক্রিটিক্যাল ইস্যু ছিল, বাঙালি বিকাশ সবাই এর ফাঁদে পড়ে গেছিল। সিম্পল। তো তারা করছে কি, তারা জিনিসটা আইডেন্টিফাই করতে পারে না যে ঘটনাটা কেমনে ঘটতেছে, দিলেই দিয়ে দিচ্ছে ঘটনাটা কেমনে ঘটতেছে। তো ওই বটের একটা ফিচার ছিল, ফিচারটা হচ্ছে বটকে যদি আপনি আপনার ওয়েবসাইটে লিংক দেন, ও একটা কি করতো, আপনার একটা স্ক্রিনশট তৈরি করে আপনাকে দিয়ে দিত, দিস ইজ ইউর ওয়েবসাইট। তাহলে আমি বটকে যখন আমার ওয়েবসাইটের লিংক দিচ্ছি, তখন কি ওই বট ওয়েবসাইটে যাওয়া লাগতেছে না? ওয়েবসাইটে ও যখনই যাচ্ছে সেল ওপেন করে রাখছে, ও কোন আইপি থ্রু দিয়ে আমার ওখানে যাচ্ছে আমি দেখবো। ও যখনই আমার ওখানে গেছে, আমার সেলে দেখতেছি যে না, ও এই আইপি থেকে রিকোয়েস্ট আসছে, আসার পর পরে আমার স্ক্রিনশট দিয়ে দিছে। তখন আমরা আইপি পেয়ে আমাদের কিছু লগে সার্চ দিয়ে দেখি না, হ্যাঁ ঘটনা এই আইপি থেকে আসতেছে, কোন এপিআই কল হচ্ছে ব্যাকএন্ডে, ওই এপিআই আমরা পাইছি। এপিআই এর কি ভাঙাবিটি ছিল, সাথে সাথে মিটিগেট করে এভরিথিং 5 মিনিটের মধ্যে ক্লোজ করে দিচ্ছে সব। তো আইডেন্টিফাই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, রুট কজ, কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে, জিনিসটা জানা খুবই গুরুত্বপূর্ণ। রিয়েল টাইম, মিলি সেকেন্ডে, একদম রিয়েল টাইম। তো আইডেন্টিফাই করাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার রোগ হয়েছে মাথা ব্যথা, ওষুধ যদি ক্যান্সারের খান কাম হবে না, আইডেন্টিফাই করাটা খুবই ইম্পর্টেন্ট। সো আইডেন্টিফাই, প্রিজার্ভ করাটা খুবই ইম্পর্টেন্ট। কেন? ধরেন এই যে জুলাই হত্যা হয়েছিল না, জুলাই হত্যার কিন্তু এখন ইনভেস্টিগেশন হচ্ছে। এই ইনভেস্টিগেশন করার সময় যত সিসিটিভি ফুটেজ আছে সব কিন্তু কালেক্ট করতেছে এখন। এই যে কালেক্ট করার সময় এখানে খুবই ইম্পর্টেন্ট প্রিজার্ভিংটা। কারো একটা হার্ড ডিস্ক নিয়ে এসে আমি কালেক্ট করে রেখে দিলাম, এই প্রিজার্ভিংটা কেউ যে মাঝখানের হার্ড ডিস্কটা নিয়ে মডিফাই করলো না বা কিছু করলো না, এটা খুবই ইম্পর্টেন্ট। সেম অফ কাস্টোডি, এটা আমরা পরে দেখবো, পরের স্লাইড গুলোতে আছে আর কি। সো প্রিজার্ভিং ইম্পর্টেন্ট, অ্যানালাইজিং করা, অ্যানালাইসিস জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ধরেন যে একটা এভিডেন্স পাইলেন, রাত কে রাত কাটাই দিলেন, লেটস সি
ধরেন যে বাংলাদেশের ডিবি, আর বাংলাদেশে ধরেন যে কি বলা যায়, আমেরিকার গোয়েন্দা সংস্থার নাম কি জানি, সিআইএ ধরেন, তাদের সাথে যদি ডিবি কে ইনভেস্টিগেশন করতে দেওয়া হয়, তাহলে আমরা কি ডজন ডজন পিছায় থাকবো না? আমাদের টেকনোলজি নাই, আমাদের থিঙ্কিং ক্যাপাবিলিটি নাই, কিছুই নাই। অ্যানালাইসিসটা হচ্ছে যে আপনার ক্যাপাবিলিটিস এর উপরে। এই ইন্টারনেটের জগতে সবকিছু অ্যাজাম্পশন করতে হয়। লেটস সি, প্রোগ্রামিং এর মতো ইফ 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 এলস রাখতেই হবে মাথার মধ্যে। ঘটনা এদিক থেকে ঘটতে পারে, হয় এদিক থেকে ঘটতে পারে, আদারওয়াইজ এই দিক থেকে ঘটবেই। অ্যানালাইসিস জিনিসটা, এই থিঙ্কিং প্রসেসটা গ্রো করবে আপনার রিয়েল টাইম প্রবলেম যেগুলো আছে, সিটিএফ যদি থাকে, সিটিএফ প্রবলেম সলভিং করতে করতে আমাদের এই অ্যানালাইসিস প্রসেসটা মাথার ভিতরে চলে আসবে। যে না, আমার যদি ড্রাইভে ডাটা ব্রেস হয়, তাহলে আমার এই প্রসেসে গেলে আমি দ্রুত ধরতে পারি। যদি আমার হার্ড ডিস্ক হয়, তাহলে এই প্রসেসে গেলে আমি দ্রুত ধরতে পারি। ঠিক আছে? আচ্ছা, এন্ড প্রেজেন্টিং দ্য ডিজিটাল এভিডেন্স। এই যে জুলাইয়ের যে আন্দোলনের এই জিনিসগুলো যে যেভাবে প্রেজেন্ট করবে, সেভাবে কিন্তু শাস্তিটা হবে, তাই না? তো প্রেজেন্ট করাটাও একটা কি ইম্পর্টেন্ট কাজ। সো আমরা পরের স্লাইড গুলো আসলে দেখবো। এখন আমি বলতেছি যে ডিজিটাল এভিডেন্স জিনিসটা আসলে কি। ঠিক আছে? আচ্ছা, এখন ডিজিটাল এভিডেন্স কি হতে পারে? ডিজিটাল এভিডেন্সে কিসের খেলা? নামাজ, আচ্ছা নামাজের বিরতি, ওকে, এখনই বিরতি দিবে? আচ্ছা, জাস্ট 2 মিনিট, ঠিক আছে। এখন ডিজিটাল এভিডেন্স কি জিনিস? ডিজিটাল এভিডেন্স হচ্ছে যে এখানে কি ডাটা যখন ট্রান্সমিট হয়, বিট বাইটে যায় না নাকি? বাইট আকারে তো ট্রান্সমিটটা হয়। ওইসার মডেলের নাম শুনছেন না আপনারা? ওইসার মডেলের কি লাস্ট লেয়ার যখন ডাটা বের হয়ে যায়, তখন কি বাইট আকারে ডাটা সুন্দর করে পার হয়ে যায় না? এভিডেন্স জিনিসটাই বিট বাইটেরই খেলা। আমাদের মেমোরি স্টোরেজ গুলো আছে, ডাটার যে স্টোর করে বিট বাইট আকারে না, বাইট আকারে ডাটাগুলো স্টোর করে না? তো 8 বাইট কোডে অন ক্যারেক্টার নাকি সামথিং লাইক দ্যাট, অনেক আগে পড়ছিলাম মনে হয়। সো মেমোরির প্রত্যেকটা ঘরেই তো আমাদের ডাটাগুলো স্টোর থাকে না? তো যেইখানে ডাটা স্টোর করতেছি, যেইখানে ডাটা রাখতেছি, যেটা ইউজ করতেছি, লগ জেনারেট করতে পারে, লগ জেনারেট করতে পারে। ধরেন লগ জিনিসটাকে, লগ লগ নাম শুনছেন আপনারা? লগ জিনিসটাকে আপনারা ব্রাউজিং হিস্টরি দেখছেন না? ব্রাউজারে গিয়ে ব্রাউজিং হিস্টরি দেখেন না মাঝে মাঝে, লাইক দিস লগ হিস্টরি দেখেন। তো ইন্টারনেটের জগতে আপনি কোথায় ব্রাউজ করতেছেন না করতেছেন, এভরিথিং অ্যাজ এ এভিডেন্স, অ্যাজ এ লগ, সবকিছুই লগ। আমরা গ্রামীণ ফোনে টেলিকমিউনিকেশন ডাটা মনিটর করি, গ্রামীণ ফোনে যত ইউজার আছে ইউজারের ডাটা আমরা মনিটর করি। ধরুন যে আপনার ফোন কল, এমন না যে আপনার রেকর্ড শুনতেছি, এমন না, বাট আপনার যে কমিউনিকেশন, আপনার যে SMS, এমন না যে আমরা ডাটা পড়তে পারি। ডাটা অলওয়েজ এনক্রিপ্টেড, অলওয়েজ ডাটা এনক্রিপ্টেড। আপনার আমার পড়ার ক্ষমতা নাই, অলওয়েজ। হ্যাঁ, বাট আপনি যে ধরেন এক জায়গা থেকে এক জায়গায় মেসেজ পাঠাচ্ছেন, এক আইপি থেকে আর এক আইপি কমিউনিকেশন করতেছেন, গ্রামীণ ফোনে কোনো একটা সার্ভিস কিনতেছেন, ঠিক আছে, গ্রামীণ আপনারা মাইজিবিতে লগ ইন করতেছেন, মাইজিবিতে কি কি করতেছেন, এই জিনিসগুলো আমরা মনিটর করতে পারি। ঠিক আছে, বাট এমন না যে এই জিনিসগুলো আমরা দেখতে পারি। ঠিক আছে, বাট টেলিকমিউনিকেশন ফুল ডাটা আমরা কখনো মনিটর করি না। টেলিকমিউনিকেশন যদি ফুল ডাটা মনিটর করি, ট্রিলিয়ন ট্রিলিয়ন 100 ট্রিলিয়নের উপরে চলে যাবে, ডাটা রাখবো কই? মনিটর করা, অ্যানালাইসিস করা নেভার এভার পসিবল, ইজন্ট ইট? তো টেলিকমিউনিকেশন সব ডাটা কখনো মনিটর হয় না, কেউ মনিটর করে না। বাংলাদেশে তো কেউ করে না, ওয়ার্ল্ডের কেউ করে না। আচ্ছা, তাহলে আমরা এই নাম্বার শেষে শেষ করি, শুরু করি নাকি আবার? ঠিক আছে না, এস আমরা কোন অলওয়েজ সবকিছু এনক্রিপ্টেড ওইতেই যাবে। এইচটিটিপি এস এর থ্রু দিয়ে সবকিছু কোনো কোনো ভাবে যাবে, বুঝলেন? এসএমএস এর প্রোটোকল কি ইউজ করছে? এসএমএস যদি ধরেন আমি একটা এসএমএস দিচ্ছি, যদি এনক্রিপ্টেড না হয়,
আমি আপনার এসএমএস মাঝখানে বসে পড়তে পারবো, ম্যান ইন দ্য মিডল, আমি মাঝখানে বসে পড়তে পারবো। কোন কোম্পানি চাইবে আপনার মেসেজ আরেকজন পড়বে? হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ ডাটা পড়তে পারেন, এন্ড টু এন্ড এনক্রিপ্টেড না? যদিও বলে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, বাট কয়েকদিন আগে টেলিগ্রামে যে সিইও আছে ও বললো যে সব ফালতু কথা, এন্ড টু এন্ড এনক্রিপ্টেড করেই না। বাট সিগন্যালের নাম শুনছেন আপনারা? সিগন্যাল প্রোটোকল না, সিগন্যাল একটা অ্যাপস আছে, অ্যাপ্লিকেশন আছে। সিগন্যাল এবং টেলিগ্রাম এন্ড টু এন্ড এনক্রিপ্ট করে। এন্ড টু এনক্রিপ্ট মানে ধরেন যে আমি এবং আপনার ভিতরে কমিউনিকেশন, আমি এবং ভাইয়ের ভিতরে কমিউনিকেশন, দুজনের এনক্রিপশন কি আলাদা, এনক্রিপশন আলাদা। আপনি ফোন নাম্বার চেঞ্জ করবেন, এনক্রিপশন আলাদা। এন্ড টু এন্ড এনক্রিপশন, ইউজার টু ইউজার এনক্রিপশন। এই এনক্রিপশন কারণে সিগন্যাল খুবই স্ট্রং, টেলিগ্রাম খুবই স্ট্রং, বাট সবাই বলে যে হোয়াটসঅ্যাপ এনক্রিপশন করে না, এনক্রিপ্টেড না, ডাটা এনক্রিপ্টেড না। ঠিক আছে, তো ডাটা যদি এনক্রিপ্টেডই হয় তাহলে তো হোয়াটসঅ্যাপের বিজনেস শেষ। ফেসবুক বসে বসে কি করলো না, তো ও ডাটা কোনো না কোনো মেকানিজমে আনএনক্রিপ্টেড রাখে। আবার এখন কিছুদিন আগে ইসরায়েলের একটা টেকনোলজি দেখছি, ওর কাছে কোনো এনক্রিপ্টেড আনএনক্রিপ্টেড নাই, সব ও ডাটা পড়তে পারে, সব ডাটা, এভরিথিং, সব অ্যাক্সেস আছে ওর কাছে। আমার আপনার মধ্যে থার্ড পার্টি অ্যাক্সেস নেওয়ার মতো টেলিকমিউনিকেশনে নাই। ধরেন যে ফোন কলে, ওভার দ্য ফোন কলে দিচ্ছি, এখন ফোন কলটা যাচ্ছে ওভার দ্য ফোন কলে যখন যাচ্ছে এনক্রিপ্টেড ওইতেই যাচ্ছে। মাঝখানে ইন্টারসেপ্ট করার, সিগন্যাল ইন্টারসেপ্ট করতে পারে, কিন্তু ওটা ডিক্রিপ্ট করবে কি দিয়া? ফোন কল গুলো লিক হয়, কারণ ফোন কল তো রেকর্ড হয়, সব ফোন কল থার্ড পার্টি যখন লিক করে, এই যে আরে বিটিসিএল না বিটিসিএল, আপনাদের যে টেলিকমিউনিকেশন রেগুলেটরি মনিটরিং আছে না, এটা কিন্তু ওদের কাছে একটা ডাটা থাকে, জানেন? ওদের কাছে ডাটা থাকে, আপনি যা কমিউনিকেশন করতেছেন ওদের হয়ে বের হচ্ছে, এনক্রিপ্টেড থাকে। আপনি যখন ডাটা কল রেকর্ড করতেছে, ডাটা এনক্রিপ্টেড, রেকর্ড করলে কিন্তু ডাটা এনক্রিপ্ট থাকবে না। আপনার কল রেকর্ড আমি করতেই পারি, তারা আপনার কল রেকর্ড করতেই পারে। তারা কল রেকর্ড, আপনি যখন অফিসে কল দেন তখন বলে না যে আপনার কলটা রেকর্ড করা হচ্ছে, তাহলে তারা পড়বে কি করে? আপনার রেকর্ড কি হুদাই করবে? রেকর্ড করতেছে না, কমিউনিকেশন রেকর্ড হয়। আর 2G 3G অনেক ক্ষেত্রে স্পিডের ক্ষেত্রে অনেক কিছু ডিপেন্ড করে, অনেক কিছু। 2G 3G 4G 5G স্পিডের ক্ষেত্রে অনেক কিছু ডিপেন্ড করে, সিগন্যালিং এর ক্ষেত্রে অনেক কিছু ডিপেন্ড করে। এই সিগন্যালিং আবার হিউজ বড় একটা কনসেপ্ট। টেলিকমিউনিকেশনের সিগন্যালিং, পেলোড বলেন, পিএসজিআই বলেন, মানে এরা হিউজ বড় একটা টপিক। মানে আমিও ভাই খুব একটা ভালো টেলিকমিউনিকেশন বুঝি না, বাট টেলিকমিউনিকেশন ইজ এ ব্রড থিং। মানে আমি যখন এই ব্লগ অ্যানালাইসিস করি, জিপিটি দ্বারা বসা, হয়তো ওদের কাছে যে ভাই দেখি সিগন্যালিং জিনিসটা কি, পেলোড কি, কেমনে কমিউনিকেশন হচ্ছে, দেখো এই জিনিসগুলো। ওদের ডিভাইস আলাদা সম্পূর্ণ, ওদের অপারেটিং সিস্টেমও কাস্টম, এভরিথিং আলাদা তাদের, আমাদের থেকে, আইটি থেকে অন্তত তাদের কমিউনিকেশন গুলো সব আলাদা। ঠিক আছে, তো নামাজটা সময় হয়ে গেছে, নামাজটা তাহলে পড়ে নিয়ে তারপর আমরা কথা বলি। সো ডিজিটাল এভিডেন্স আপনি কখনোই মুছতে পারেন না, 80-85% রিকভার করা পসিবল। যখন কোনো হোপ থাকে না, এটাই করতে হয়, কিছু করার থাকে না। ডিজিটাল ফুটপ্রিন্টস মোছা কখনোই সম্ভব না। নিউটনের একটা ল না একটা আছে না, যে শক্তি কখনো শেষ নাই, শুধু এক রূপ থেকে আর এক রূপে স্থানান্তরিত হয় মাত্র, তাই না? এই এখন একটা ল কি জানি একটা ইয়ে আছে নাকি, ফিজিক্সে পড়ছিলাম কোন এক সময়, যে শক্তির জাস্ট এক রূপ থেকে আর এক রূপে রূপান্তর হয়, শক্তির কোনো শেষ হয় নাই, না অবিনশ্বর। সো ডাটা জিনিসটা এমন, একবার আপনি রাইট করে ফেলতেছেন, যদি ওটাকে আপনি ভেঙে না ফেলেন, ওটাকে একদম ডিস্ট্রয় না করে ফেলেন, আনটিল আনলেস, ততক্ষণ পর্যন্ত হোপ ওখানে আমার আছে, বাই হুক আর বাই ক্রুক আমি এটাকে রিকভারি করতে পারি। সো হ্যাভ টু থিঙ্ক। ঠিক আছে, সো কি ক্যারেক্টারিস্টিক্স অফ এভিডেন্স, এভিডেন্সের আসলে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে আর কি। ওকে,
সো অ্যাডমিসিবল। তো এটা আসলে কি, এখন ডাটা ধরেন যে একজনের কি বলবো ইরেলিভেন্ট কোনো ডাটা যদি আপনি নেন, ধরেন যে ইরেলিভেন্ট ডাটা, একজন খুন করছে আপনি আরেকজনের ডাটা নিয়ে গেলেন, খুন হয়েছে এক জায়গায় আপনি আরেক জায়গায় ডাটা নিয়ে গেছেন, ইরেলিভেন্ট ডাটা, এটা দিয়ে কি হবে, কোর্টের সময় নষ্ট হবে, আপনার ইনভেস্টিগেশনের সময় নষ্ট হবে, সবকিছুই আপনার নষ্ট হচ্ছে না? তো এই যে জিনিসগুলো নষ্ট হচ্ছে, টাইম নষ্ট হচ্ছে, এই টাইমটা মানে ধরুন যে আপনি একটা কোর্টে একটা জিনিস পেশ করবেন, ধরেন নিয়ে গেলেন, ধরেন একজন খুন হয়েছে, আপনি নিয়ে গেলেন দা বডি খুন্তি কোদাল নিয়ে চলে গেছেন ইয়েতে, আপনার কোর্টে, কামাবে? কামাবে না কিন্তু। তো যখন আপনি এভিডেন্স নিবেন তখন রিলিভেন্ট হইতে হবে, ওই যে ক্রাইমটা হয়েছে ওই ক্রাইমে রিলিভেন্ট হইতে হবে, আদারওয়াইজ সম্ভব না। অথেন্টিক হইতে হবে। অথেন্টিক কি, এইখানে ধরেন যে ডাটা যে সোর্সটা আছে, কারণ আমি যদি বলি আপনি মাইক্রোসফট উইন্ডোজ কিনবেন আমার কাছ থেকে আর মাইক্রোসফটের কাছ থেকে, পার্থক্য আছে না? আপনি বারবার চিন্তা করবেন যে আপনি একবার যখন মানে সিম্পলি মানে বাসার জিনিসপত্র কিনতে গেলে আপনি ভাবেন আপনি স্বপ্নে যাবেন কি লোকাল দোকান থেকে কিনবেন, চিন্তা করেন বারবার, না স্বপ্নে গেলে হয়তো অথেন্টিক কিছু পাইতে পারি, আর লোকাল দোকান থেকে পাইতে পারেন না। তো ডাটার অথেন্টিসিটি থাকতে হবে, ডাটা কোথ থেকে নিচ্ছি, কিভাবে নিচ্ছি, এই অথেন্টিসিটিটা মেক শিওর করতে হবে আপনাকে। এরপরে হচ্ছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি জিনিসটা আমরা বুঝি, এখন নিয়ে আসলাম এক হার্ড ডিস্ক, ধরেন যে একজনের কাছ থেকে হার্ড ডিস্ক নিয়ে আসলাম, সে অপরাধ করছে, 6 GB ক্যামেরা হার্ড ডিস্ক নিয়ে আসলাম, তো মাঝখানে হার্ড ডিস্কটা চেঞ্জ করে আরেকজনটা দিয়ে দিল, তাই না? ইন্টিগ্রিটি নষ্ট হয়েছে। ধরেন যে আমি আপনি এসএমএস করতেছি, মাঝখানে একজন পড়লো, ইন্টিগ্রিটি কি নষ্ট হয়ে গেছে না? সো ডাটার ইন্টিগ্রিটি থাকতে হবে, আর ইন্টিগ্রিটি থাকার জন্য কি করতে হবে, হ্যাশিং বলে একটা জিনিস আছে, হ্যাশ, প্রত্যেকটা এভিডেন্সের একটা হ্যাশ করতে হবে। আপনি ফাইল চেঞ্জ করছেন, মডিফাই করছেন, তার মানে কি হ্যাশ চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে না? সো হ্যাশ চেঞ্জ হওয়া মানে কি ইন্টিগ্রিটি চেঞ্জ হয়ে গেছে, তার মানে ওই ডাটাটা করাপ্টেড, ওই ডাটা আমার দরকার নাই, যত এভিডেন্স হোক না কেন আমার হ্যাশের সাথে মিলতেছে না, আমি নিব না। তো এভিডেন্স যখন কালেক্ট করতে হয় তখন তার একটা সিগনেচার রাখতে হয়, ইউনিক সিগনেচার রাখতে হয়, ডিজিটাল ফুটপ্রিন্ট রাখতে হয়। এই ডিজিটাল ফুটপ্রিন্টটাকে আমরা বলতেছি যে একটা ইউনিক হ্যাশ করে রাখি, আমি কোন একটা জিনিসের ইউনিক হ্যাশ করে রাখি, তারপরে কি আমার একটা ডিজিটাল ফুটপ্রিন্ট হয়। সো ইন্টিগ্রিটি জিনিসটার জন্য ইম্পর্টেন্ট। এরপরে আছে ভোলাটাইল। ভোলাটাইল মানে কি, ধরেন যে আপনার র্যাম, মোবাইলের ল্যাপটপের র্যাম না, আপনি যতগুলো প্রোগ্রাম অন করে রাখতেছেন, ধরেন যে অনেক দূর মাইক্রোসফটে অনেক দূর কাজ করে ফেললেন, কারেন্ট চলে গেল, আপনি খুলে কি আর পাবেন নাকি? কারণ যখন আপনি কোনো একটা অ্যাপ্লিকেশন রান করতেছেন, সে কি ভোলাটাইল মেমোরিতে থাকছে না, সে র্যামে স্টোর হচ্ছে না। এখন যদি বলি আমি ভাই ধরেন পাবজি, ফ্রি ফায়ার, আমি জানি না যে সাইজ কতটুকু, ধরেন যে 5 GB একটা সাইজ, আপনি 1 GB একটা ফোনে ইনস্টল দিলেন, ইনস্টল হবে? কারণ ও যখন ইটসেলফ যখন ওপেন হবে, ও তখন র্যামের উপরে থাকে, র্যাম ইজ দ্য ফাস্টার মেমোরি, তাই না? র্যাম ফাস্টার মেমোরি, এসএসডি ফাস্টার মেমোরি, তো ও ইটসেলফ র্যামের উপরে থাকে। তো যখন র্যামের উপরে থাকে, আপনার র্যাম সাইজে 1 GB, আপনার 5 GB কি প্রসেস করতে পারবে? পারবে না। সো ভোলাটাইল মেমোরি ও ভুলে যায়, ও ভুলে যায়, কিন্তু ভোলাটাইল মেমোরি ইম্পর্টেন্ট। হোয়াই ইটস ইম্পর্টেন্ট? এখন ধরেন যে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল হয়েছে, অ্যাপ্লিকেশন ইনস্টল হওয়ার পরে ও কিছু সাব প্রসেস রান করে না। তো আমরা যে এপিআই কলিং বুঝি, ধরেন যে একটা অ্যাপ্লিকেশন লিখতেছি, আমরা সফটওয়্যার তৈরি করতেছি, ও কিছু এপিআই কল করে না। এখন কি সব হাই লেভেল ল্যাঙ্গুয়েজ না? তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যাকএন্ডে কি কোনো না কোনো লো লেভেল ল্যাঙ্গুয়েজ তৈরি, যেমন সি দিয়ে পাইথনের অনেক ফাংশনালিটি তৈরি হয়েছে না? সো যখন পাইথনের একটা ফাংশন কল হয়, ডেফিনেটলি ও ব্যাকএন্ডের কোড গুলোকে কল করে কিন্তু। সো লিনাক্সে যদি আমি দেখি lib.c বলে একটা ফাইল থাকে, ফাইলটা ডিলিট করে দেন, দেখেন অ্যাপ্লিকেশন অনেকগুলো চলতেছে না, কারণ কি ওইখানে সব কোড গুলো থাকে। ঠিক আছে?
এখন ধরুন একটা ম্যালিশিয়াস অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করছেন আপনার পিসিতে, ও যখন আপনার ডাটা রিড করা শুরু করবে, ডাটা পড়তে শুরু করবে, ওকে তখন তো এক জায়গা থেকে বের হয়ে এসে র্যামে থাকতে হবে নাকি? কারণ অ্যাপ্লিকেশন যখনই অন হবে ওর র্যামে স্টোর হয়, ওর RAM এ থাকবে। ভাই আমার র্যামে থাকা মানে, এখন আপনি যদি ল্যাপটপটা অফ করে দেন তাহলে কি ওর পরে আর ওটা খুঁজে পাবেন? পাবেন না কিন্তু। তাহলে ম্যালওয়্যার ইটসেলফ যখন ও নিজে রান হচ্ছে নিজে নিজে, তখন ও কোথায় আছে? র্যামে আছে। আমি যদি যখন ও রান হচ্ছে, ধরুন যে এখন এই পিসটা র্যামের যদি একটা র্যাম ক্যাপচার করে আমি নিয়ে নিই, পরে অ্যানালাইসিস করলে আমি দেখতে পারবো আমার এই সময় থেকে ওই র্যামে কি কি চলতেছে, কোন প্রসেস চলতেছে, কোন নেটওয়ার্কেও কানেক্ট হওয়ার ট্রাই করতেছে, এভরিথিং আই ক্যান সি থ্রু আউট দিস ওয়ান। র্যামেরও ফরেনসিস করা যায়। কখন করি? যখন আপনার পিসি বা ল্যাপটপ ম্যালওয়্যার ইনফেক্টেড হয় তখন আমরা র্যামের একটা ফরেনসিস করি, যে না দেখি ও কোথায় কোথায় কল করতেছে, আপনার এখান থেকে আপনার ল্যাপটপ থেকে কোথায় কোথায় ডাটা পাঠাচ্ছে, সব তখন আমরা র্যাম ফরেনসিস করে দেখতে পারি। তো ভোলাটাইল মেমোরি ইজ টু মাচ ইম্পর্টেন্ট। নাওয়াডেজ কার্নেল খুব ইম্পর্টেন্ট, কারণ এখন আর ওই কি করে র্যামে বসে না, ও ডিরেক্ট কার্নেলে বসে দেয়। যখনই আসে কার্নেলে চলে যায়। কার্নেলে চলে গেলে আমাদের আসলে ধরা মুশকিল, তখন আমাদের কার্নেল ফরেনসিস করতে হয়, এখন আর কিছু করার থাকে না। ম্যালওয়্যার গুলো এত সফিস্টিকেটেড এখন, বিশেষ করে কিছু আনসেন্সর্ড এলএলএম আসার পরে শুরু হয়েছে আরো সফিস্টিকেটেড সাইবার অ্যাটাক, আরো সফিস্টিকেটেড। মানুষ এখন এই যে ওপেন সোর্স যে এলএলএম গুলো পাওয়া যাচ্ছে, ধরেন যে 35 বিলিয়ন মডেল, কোয়ান্ট3, কিছুদিন আগে না গ্যাম্মা বের হলো গুগলের, তো এইগুলোকে আনসেন্সর্ড বানায় এমন এমন মেলা তৈরি করতেছে ধরা খুবই মুশকিল। এগুলো কার্নেলে বসে, আর কার্নেল কি, কার্নেলে তো সব নিয়ন্ত্রণ করে, আপনার যাবতীয় কাজকর্ম কার্নেল নিয়ন্ত্রণ করতেছে। তো যদি কার্নেলে বসে যায় তাহলে তো আর আপনি আর ইয়ে করতে পারতেছেন না। সো এখন কার্নেল ফাংশন খুব ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে যে ধরেন এখানে আর কিছু দেখার নাই। আচ্ছা, ডিজিটাল ফরেনসিক্সের কিছু সোর্স আছে, এভিডেন্স অফ সোর্স আছে। যেমন আমি বলছি ইলেকট্রনিক কমিউনিকেশন আছে, ইলেকট্রনিক কমিউনিকেশনের ভিতরে ইমেইল, টেক্সট মেসেজ, লোকাল মিডিয়া পোস্ট, ইনস্ট্যান্ট মেসেজিং সিস্টেম, এও কি একটা এভিডেন্স না? মেসেজ দিচ্ছেন, আদান প্রদান করছেন, এও তো একটা এভিডেন্স। এরপরে ধরেন যে ফাইল ডকুমেন্টস, ওয়ার্ড ডকুমেন্টস বলেন, পিডিএফ বলেন, পিপিটি বলেন, টিএক্সটি বলেন, সবগুলোকে একটা একটা এভিডেন্স না? আমি কিন্তু কোন একটা পিপিটির মধ্যে ম্যাক্রোস পুশ করতে পারি, আপনি যা ডাবল ক্লিক করে ওপেন করবেন ব্যাকএন্ডে ম্যাক্রোস রান হয়ে যাবে, হ্যাক বাই মি। সো বি কেয়ারফুল, যখনই আপনারা কোনো ফ্রেন্ডের কাছ থেকে পিপিটি নিচ্ছেন, যদি তারা ম্যাক্রোস পুশ করে দেয়, তো ম্যাক্রোস দিয়েও অনেক কিছু করা যায়, ব্যাকডোর থেকে ক্রিয়েট করা থেকে শুরু করে এভরিথিং দে ক্যান ডু থ্রু আউট দিস ম্যাক্রোস। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, পিডিএফ এর ফরেনসিস করা যায়, মানে ফাইল টাইপের ডকুমেন্ট আছে তার ফরেনসিস করা যায়। এরপরে হচ্ছে আমরা মাল্টিমিডিয়া আছে। তো মাল্টিমিডিয়া সিস্টেম গুলো কি কি হইতে পারে, ধরেন যে আপনার কি বলে ভিডিও, অডিও, এইগুলোরও এখন ফরেনসিস হয়, ভিডিও অডিওরও ফরেনসিস হয়। আপনি একটা ভিডিও ডাবল ক্লিক করে ওপেন করতেছেন, ভিডিও ইটসেলফ কি একটা ফাইল, ইজন্ট ইট ফাইল না? সো এই ফাইলের এক্সটেনশন ধরেন MP3 হইতে পারে, এমপি কি বলে ওটারে 6 হইতে পারে, 3 কি হয় না 4 হয়, তাই না ভিডিও গুলার? MP4। MP4 যখন হয় তখন ধরেন যে ইটস এ ভিডিও ফাইল, ডাবল ক্লিক করছেন ওপেন করছেন, কিন্তু ওর সাথে একজন একটা মেলওয়্যার বাইন্ড করে দিয়েছে, ডাবল ক্লিক করবেন ওপেন করবেন, ব্যাকএন্ডে মেলওয়্যার ইনস্টল হয়ে যাবে, আপনার কাজ শেষ। এখনকার মেলওয়্যার গুলো ইউএসসি বাইপাস করে, ইউজার অ্যাক্সেস কন্ট্রোল। অ্যাপ্লিকেশন ইনস্টল দিলে কি একটা প্রম্পট দেয় না, ইয়েস অথবা নো, এটা বাইপাস করে ফেলে। সো আপনার কাছে প্রম্পট আসে না, ডিরেক্ট ব্যাকএন্ডে ইনস্টল হয়ে যায়। এটা আমরা টিএক্সটির সাথে বাইন্ড করতে পারি, পিডিএফ এর সাথে বাইন্ড করতে পারি, পিপিটির সাথে বাইন্ড করতে পারি, যত ফাইল টাইপ আছে সব ফাইল টাইপের সাথে আমরা বাইন্ড করে দিতে পারি, মেল আর বাইন্ড করে দিতে পারি। আপনি দেখবেন না যে না আসলে এটা কিছু না, বাট ব্যাকএন্ডে সামথিং ইজ হ্যাপেনিং। সেখানে ডিজিটাল ফরেনসিসের অনেকগুলো টাইপস আছে, যেমন কম্পিউটার ফরেনসিস।
কম্পিউটার যদি ফরেনসিস করতে চাই তাহলে আমরা কি করতে পারি? কম্পিউটার ফরেনসিস করার জন্য আমরা ধরেন র্যাম নিতে পারি, হার্ড ডিস্কের ইমেজ দিতে পারি, এসএসডি থাকলে এসএসডির ইমেজ দিতে পারি, তাই না? কার্নেলের ফরেনসিস করতে পারি, নেটওয়ার্ক কমিউনিকেশনের ফরেনসিস করতে পারি। কারণ আমি এখান থেকে কোথাও না কোথাও ব্রাউজ করতেছি, সো আমার ব্রাউজিং হিস্টরি গুলো আমরা কি করতে পারি? ফরেনসিস করতে পারি। সো এরপরে মোবাইল ফরেনসিস। মোবাইল ফরেনসিস ইদানিং কিন্তু মোবাইলেরও ফরেনসিস হয়। আমরা যদি ম্যাগনেট ইউজ করতে পারি, তারপরে ওপেন সোর্সের ক্ষেত্রে ভোলাটিলিটি বেস্ট, ভোলাটিলিটি দিয়ে মোবাইল ফরেনসিসও করতে পারি আমরা। ভোলাটিলিটি, এফটিকে মেজার, এই জিনিসগুলো দিয়ে আমরা মোবাইল ফরেনসিস করতে পারি। সো ইউ ক্যান ডু দিস ওয়ান, নো প্রবলেম। সো মোবাইলের ক্ষেত্রে আমরা মোবাইলের এসএসডি আছে, হার্ড ডিস্ক আছে, র্যাম আছে, সব করতে পারি ভাই। ইদানিং সব করা যায়, কোনো অসম্ভবের কিছু নাই এখানে। নেটওয়ার্ক ফরেনসিস। নেটওয়ার্ক ফরেনসিস মানে কি? নেটওয়ার্ক কমিউনিকেশন যত আছে, নেটওয়ার্কিং জিনিসটাকে আপনাদের কি নেটওয়ার্কিং পড়াইছে এখনো? শুরু হয় নাই মনে হয়, ভার্সিটিতে শুরু হয়েছে? শুরু হয়েছে নেটওয়ার্কিং কোর্স। তো নেটওয়ার্কিং এ যখন দেখবেন তখন শুধু আইপি আইপি ভাসবে আর ম্যাক ভাসবে, আইপি ম্যাক, তাই না? ও স্যার বড় যখন পড়ছেন তখন দেখেন নাই যে আইপি ম্যাক কমিউনিকেশনের জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ না? নেটওয়ার্ক কমিউনিকেশন যখন করতেছেন, আপনার ফুটপ্রিন্টিং কি? ম্যাক অ্যাড্রেস আর আইপি অ্যাড্রেস। ম্যাক কি চেঞ্জ করা যায়? ডিভাইস হার্ডওয়্যারের সাথে কি বাইন্ড করা থাকে না? চেঞ্জ করা যায়, বাট স্পুফিং করা যায়, মানে ম্যাকের উপর একটা লেয়ার তৈরি করতে পারেন, বাট অ্যাকচুয়াল ম্যাক চেঞ্জ করা যায় না। জাস্ট একটা লেয়ার তৈরি করা যায়। আর হয়তো কিছু চাইনিজ মোবাইলের ম্যাক আপনি চেঞ্জ করতে পারেন, বাট ল্যাপটপের ম্যাপ র্যাম যদি ম্যাক চেঞ্জ করতে চান হার্ডওয়্যার চেঞ্জ করতে হবে। বাট স্পুফ করা, স্পুফ মানে কি? উপরে একটা লেয়ার তৈরি করা যায় ম্যাকের, বাট এমন না আপনি ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে ফেলছেন, সম্ভব না। সো নেটওয়ার্কিং কমিউনিকেশনের ক্ষেত্রে আপনার ম্যাক এবং আইপি অ্যাড্রেস খুবই গুরুত্বপূর্ণ, তাই না? সো ম্যাক এবং আইপি অ্যাড্রেস হচ্ছে আপনার ফুটপ্রিন্ট। এই দুটো বের করাই আমার টার্গেট। কারণ ম্যাক হয় ইউনিক, বাট আইপি চেঞ্জ হইতে পারে, বাট ম্যাক ইউনিক হয়। তো নেটওয়ার্ক ফরেনসিস এখন কিন্তু ক্লাউডের যুগ, তাই না? অন ড্রাইভ বলেন, তারপরে গুগল ড্রাইভ বলেন, সব কি ক্লাউড না? সো এখন কিন্তু ক্লাউড ফরেনসিসও হয়। যেখানে স্টোরেজ টাইপের ডিভাইস আছে সেখানে ফরেনসিস করা সম্ভব, ঠিক আছে? এরপরে আছে মেমোরি ফরেনসিস। মেমোরি ফরেনসিস তো বললাম আমি, ভোলাটাইল মেমোরি আর নন ভোলাটাইল মেমোরি দুটো ফরেনসিস করতে পারি। আদার্স কিছু আছে, এখন ডাটাবেস ফরেনসিস হয়। ডাটাবেস থেকে কি ডিলিট করতেছেন, ডাটাবেসে কি রাইট করতেছেন, কি রিড করতেছেন, সব ফরেনসিস করা যায়। তো ম্যালওয়্যার ফরেনসিস। ম্যালওয়্যার ফরেনসিস একটা বিশাল জগৎ। ম্যালওয়্যার ফরেনসিস একটা বিশাল জগৎ, ঠিক আছে? তো শুধুমাত্র যদি দেখেন এইগুলোর আলাদা আলাদা স্পেশালাইজেশন জবই পাওয়া যায়, সব ক্ষেত্রে আলাদা আলাদা জবের সার্কুলার থাকে। ম্যালওয়্যার অ্যানালিস্ট জবের সার্কুলার থাকে, ঠিক আছে? সব ক্ষেত্রে আলাদা আলাদা। সো এখন বাংলাদেশে হয়তো ইউনিক একটা সার্কুলার দেয়, ফরেনসিক অ্যানালিস্ট অথবা ইনসিডেন্ট রেসপন্ডার, এই টাইপের কোনো কিছু দেয়। সো এর ভিতরে সবগুলো ইনক্লুড থাকে আর কি, বাট বাইরের দেশে এগুলো এক একটা স্পেশালাইজেশন থাকে। আইওটি কি কোনো স্টোরেজ ইউজ করতেছে না? নেটওয়ার্ক কমিউনিকেশন ইউজ করতেছে না? আমরা এখন একটা প্রজেক্ট করি, প্রজেক্টটা হচ্ছে যে ইউনিভার্সিটি অফ ওলভারহ্যাম্পটনের সাথে করি। ওদের যে ভিকেলস গুলো আছে না, স্মার্ট ভিকেল সিস্টেম, ওইটার আমরা একটা ভিকেয়ার সেন্টার বানাচ্ছি। মানে ভিকেলস এর যে কমিউনিকেশন আছে ওই কমিউনিকেশন সেন্টারটা আমরা বানাচ্ছি, ঠিক আছে? সো ওর লগ গুলো আমরা এখন কালেক্ট করে আমাদের সেন্ট্রালাইজ জায়গায় রাখতেছি এবং ওইখানে অ্যানালাইসিস প্রসেস সব ওখানে চলতেছে। না, ধরেন আপনার ফরেনসিক আইওটি ডিভাইস গুলো কি, আপনার আইওটি মানে কি? সেখানে নেটওয়ার্ক কমিউনিকেশন থাকতেছে, সিগন্যালিং কমিউনিকেশন থাকতেছে না? সো আপনি যখন সিগন্যালিং গুলো ফরেনসিস করবেন, তারপর নেটওয়ার্ক ফরেনসিস করবেন, এই টাইপের জিনিসগুলো ওখানে করতে হয় আমাদের আইওটি গুলো। তার কোনো পোর্ট ওপেন আছে কিনা সেগুলো দেখতে হয়, ঠিক আছে? ওগুলো আবার ওই যে পেনিট্রেশন টেস্টিং এর একটু কাজকর্ম থাকে, অনেক কিছু থাকে। আইওটি কিন্তু এখন হটকেক মার্কেটে। সো আইওটি নিয়ে যারা রিসার্চ বা এটা নিয়ে কাজ করতেছেন তারা বুঝবেন আইওটি মার্কেটের হটকেক। কারণ এখন আইপি অ্যাড্রেস না এমন কোনো, মানে ইন্টারনেট কন্ট্রোল নাই এমন কোনো জিনিস থাকছে না। ওয়াশিং মেশিন অফিস থেকে অফ করি, ফ্যান অফ করতেছি,
এখন কি IPv4 ছিল আগে, এখন IPv6 চলতেছে, আবার কিছুদিন আগে দেখলাম IPv8 চলে এসছে। মানে আইপি এত পরিমাণের ব্যবহার হয়েছে যে IPv8 পর্যন্ত আসা লাগতেছে। তো কেন আসলে ফরেনসিক ম্যাটার করে? সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন করার জন্য আমার ফরেনসিক ম্যাটার করে। তার মানে সাক্ষ্য প্রমাণই হচ্ছে আমাদের জুলাইয়ের গণ অভ্যুত্থান। এটার কিন্তু সিসিটিভি ফুটেজ কালেক্ট করে এটি কিন্তু এখনো বিচারাধীন অবস্থায় আছে। ঠিক আছে, ফ্রড কেস, আমি অনেকগুলো ফ্রড কেসের কথা আপনাদেরকে বললাম। এমনকি ন্যাশনাল সিকিউরিটি, আমাদের ভোটার আইডি কার্ডের সার্ভার পর্যন্ত কম্প্রোমাইজ হয় না? সো ভোটার আইডি কার্ডের সার্ভার পর্যন্ত কম্প্রোমাইজ হচ্ছে, তাই তো? তো ভোটার আইডি কার্ডের সার্ভার কম্প্রোমাইজ হচ্ছে, পাসপোর্টের সার্ভার কম্প্রোমাইজ হচ্ছে, কোনো না কোনো জিনিস কম্প্রোমাইজ হচ্ছে, তাই না? আগে ভোটার আইডি কার্ডটা পিওরলি আমরা মেনটেন করতাম আর কি, পাসপোর্ট আমরা মেনটেন করতাম, এখন ভোটার আইডি কার্ড আমরা মেনটেন করি না। তারপরে হচ্ছে গাড়ির নাম্বার প্লেট, এগুলো আমরা মেনটেন করতাম, এটা মানে এখনো আমাদের প্রজেক্ট আসছে সম্ভবত। নাম্বার প্রিন্ট আমাদের এখানে প্রিন্ট হতো, ওই যে মাঝে ইলিয়াস একটা নিউজ করছিল যে ভোটার আইডি কার্ড ভারতে প্রিন্ট হয়, তো বাংলাদেশে প্রিন্ট হতো, আমরা মেনটেন করতাম, বাংলাদেশে প্রিন্ট হয়। সো ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে আপনার ডিজিটাল ফরেনসিক্স খুবই গুরুত্বপূর্ণ। সো রিয়েল লাইফ এক্সাম্পল আপনাদেরকে বেশ কয়টা দিলাম। মাঝের একটা ঘটনা বলি। একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি ছিল, টপ বাংলাদেশের 1 থেকে 2 ফার্মাসিউটিক্যাল কোম্পানির মধ্যে একটা। তাদের সার্ভার ছিল, ওই সার্ভারে র্যানসমওয়্যার অ্যাটাক করছিল। 1 সপ্তাহের কোনো ডাটাই ছিল না, সব গায়েব। ওই ডাটাগুলো ওদের কাছে এত ইম্পর্টেন্ট ছিল, রিকভারি করা, বাট রিকভারি হয় নাই, করতে পারে না। কারণ র্যানসমওয়্যার আসার পরে, ডাটা এনক্রিপ্ট হওয়ার পরে টাকা দেয় নাই, ডাটা এনক্রিপ্টেড, ডাটা দিব না। তো ওটা রিকভারি করলেও কাম হয় না, কারণ ডাটা তো এনক্রিপ্টেডই। এই জন্য ব্যাকআপ খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডি এবং ডি মানে ডিআরডিসি কনসেপ্ট খুবই গুরুত্বপূর্ণ। মানে ডিআরডিসি মানে কি, একটা প্রাইমারি সেকেন্ডারি ডাটা 2 জায়গায় স্টোর করতে হয় এখনকার জামানায়। সো এক জায়গায় ডাটা ব্রেস হয়ে গেলে, বা এক জায়গায় ডাটা যদি র্যানসমওয়্যার দ্বারা অ্যাটাক হয়ও, আর এক জায়গায় ডাটা বেঁচে থাকে আমাদের। তো এখন সব এই 2টা কনসেপ্টে যাচ্ছে, সবাই এখন মূলত ডিআরডিসি মেনটেন করে আর কি, একটা ডাটাবেস আলাদা রাখে ওরা ব্যাকআপ হিসেবে। ফরেনসিক প্রসেস যদি আমি দেখি, প্রথমে আইডেন্টিফিকেশন। সো এই ফরেনসিক প্রসেসের প্রথম হচ্ছে আইডেন্টিফিকেশন। আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার পিসিটা ম্যালওয়্যার দ্বারা অ্যাটাক হয়েছে কি হয়নি। হাউ ক্যান ডু দিস? আপনি টাস্ক ম্যানেজারে যান, গিয়ে দেখেন আপনার সিপিইউ হাই হয়ে যাচ্ছে, তারপরে র্যাম অনেক বেশি খেয়ে ফেলতেছে, পিসি অনেক গরম হচ্ছে, তারপরে নিজে নিজে কোনো না কোনো জায়গায় ক্লিক করতেছে। এই যে জিনিসগুলো আছে, কেন করছে? বুঝবেন যে আপনার ব্যাকএন্ড থেকে কেউ না কেউ কন্ট্রোল করতেছে। আপনি প্রকমান বলে টুলস আছে, প্রকমান ইনস্টল দেন, প্রসেস ভিউ আছে, ইনস্টল দেন, দিয়ে দেখেন কি কি প্রসেস চলতেছে, প্রকমান দিয়ে ভিউ করে দেখেন কি কি কাজ করতেছে। আপনি এগুলো দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, পরে যখন আমরা প্র্যাকটিক্যাল এক সময় দেখবো, দেখা ট্রাই করবো আসলে। সো আইডেন্টিফাই করাটা খুব ইম্পর্টেন্ট। দেন প্রিজার্ভেশনটা খুব ইম্পর্টেন্ট, আমরা আগে ডিসকাস করছিলাম। অ্যানালাইসিস, ডকুমেন্টেশন এন্ড প্রেজেন্টেশন, এটা মনে হয় প্রথম স্লাইডে আমরা দেখছিলাম। চেইন অফ কাস্টডি মানে কি? একটা এভিডেন্সকে আপনি কালেক্ট করে নিয়ে আসছেন, চেইন অফ কাস্টডি মানে কি? কালেক্ট করে নিয়ে আসতেছেন একটা জিনিস আপনি, তো এই যে নিয়ে আসলো, এখন আকাশের জায়গায় যে কুদ্দুস নিয়ে আসলো না, এটা কে বলতে পারবে? কে বলতে পারবে? তো চেইন অফ কাস্টডি, যখন আমরা কোনো এভিডেন্সকে কালেক্ট করি, সেখানে কিছু ইনফরমেশন ওই এভিডেন্সের সাথে রাখতে হয়। যেমন কে করতেছে, কখন করতেছে, কোথায় করতেছে, কিভাবে করতেছে, এবং একটা ডিজিটাল ফুটপ্রিন্টিং, তার নাম কি হইলো, আমরা ওই যে হ্যাশিং করে রাখি।
আমরা যখন কোনো এভিডেন্স কালেক্ট করবো ইন ফিউচারে, আমরা যখন দেখবো আমাদের টুলস দিয়ে যে ইন ফিউচারে যখন আমরা কালেক্ট করবো এভিডেন্স, তখন দেখবো যে আমরা কিভাবে এই জিনিসগুলো মেনটেন করতেছি। চেন অফ কাস্টডি যখন আমরা একটা জিনিসকে, ধরেন যে একটা র্যামের ইমেজ দিব, আমরা কি চেন অফ কাস্টডি নিচ্ছি না, আমাদের আন্ডারে নিচ্ছি না, তখন আমরা দেখবো যে এই যে জিনিসগুলো কিভাবে আমরা মেনটেন করি ওই জায়গায় প্র্যাকটিক্যালি, তখন দেখবো। ঠিক আছে, এরপরে যে ইনভেস্টিগেশন মাইন্ডসেট, এইটা খুব ইম্পর্টেন্ট। ইনভেস্টিগেশন মাইন্ডসেট খুবই ইম্পর্টেন্ট। দুজন ব্যক্তি ধরুন ইনভেস্টিগেশন করতেছে, একজনের ইনভেস্টিগেশন 1 ঘন্টায় শেষ, আর একজনের সারাদিনও পারে নাই, তাই না? তাহলে একজন যখন সারাদিনও পারে নাই, তার মানে কি তার মাইন্ডসেট ওইভাবে গ্রো করে নাই, ও ওইভাবে থিঙ্কিং করতে পারে নাই। এখানে সবসময় অ্যাজাম্পশনের খেলা। আপনি যখন ফরেনসিক্স করছেন সবসময় অ্যাজাম্পশনের খেলা, এখানে হইতে পারে ওইখানে হইতে পারে। আমরা যখন উইন্ডোজের ফরেনসিক্স করব তখন দেখবো যে একটা উইন্ডোজের ভিতরে কত জিনিস থাকে, কত রেজিস্ট্রি থাকে, কত ফাইল পাথ থাকে, কত ফাইল থাকে, কত প্রসেস থাকে, কত সাব প্রসেস থাকে। এই এতগুলো জিনিস আপনাকে মাইন্ডে আনার পরে যদি আপনি এটাকে ইনভেস্টিগেশন করতে যান, তাহলে আপনাকে মাইন্ডসেটটা ওভাবে গ্রো করতে হয় আর কি। থিঙ্ক লাইক এ হ্যাকার, ভাবেন একটা হ্যাকারের মতো। একটা জিনিস আপনি যখন তৈরি করতে পারেন, সেটা ডিস্ট্রয় করে আবার তৈরি করা আপনার জন্য ইজি, কারণ আপনি জানেন হাউ টু বিল্ড ইট, তাই না? সো হ্যাকার হইতে হলে আগে ডেভেলপারের মাইন্ডসেট বুঝতে হয়। একটা অ্যাপ্লিকেশন যে ডেভেলপ করতেছে সে কোন লজিকের উপরে বেস করে করতেছে। তো যে একজন হ্যাকার, ভালো হ্যাকার, ও দেখবেন যে ওয়েব ডেভেলপমেন্ট জানে, কার্নেল ডেভেলপমেন্ট জানে, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট জানে, ও জানে বিধায় ও জানে যে হাউ টু ডিস্ট্রয় ইট, কিভাবে লুপহোল বের করতে হয় সে জানে। তো আপনি যখন একটা ইনভেস্টিগেশন করতে যাবেন, ইউ হ্যাভ টু থিঙ্ক লাইক এ হ্যাকার। কারণ ইনভেস্টিগেশন করছেন কেন? কারণ আপনার এখানে কোনো সাসপিশিয়াস বিহেভিয়ার দেখতেছেন বলে করতেছেন। ধরেন যে ম্যালওয়্যার ইনফেক্টেড হয়েছে, ডাটা ব্রেস হয়েছে, যখন এগুলো চিন্তা করবেন যে আসলে ডাটা ব্রেসটা হয় কেমন, লাইক এ হ্যাকার। আপনি এখন যখন হ্যাকার হন, আপনি কাউকে হ্যাক করতেছেন, আমি হুদা হুদা হ্যাক করবো, দরকার আছে ভাই? সময় নষ্ট করে কোনো দরকার আছে? কাজই নাই। তো তখন আমি হুদাই হ্যাক করবো না, যখন তখন আমি কি করব, কোনো কোনো উদ্দেশ্য আমার আছে, আর ডাটা নিবো না, টাকা নিবো না, ডিস্ট্রয় করবো, যেগুলো করবো, তাই না? সো যখন আমি একটা জিনিস ওখান থেকে নিব, তাহলে থিঙ্কিং করতে হবে আসলে আমি ওখানে কিভাবে ব্যাকডোর রাখি, কিভাবে ঢুকতে পারি, ঢুকার পরে ব্যাকডোরটা কিভাবে রাখি, কোন জায়গায় ব্যাকডোর রাখলে ভালো হয়। এই থিঙ্কিংটা থিঙ্ক লাইক এ হ্যাকার যদি আপনি চিন্তা করেন, তাহলে একটা এভিডেন্স অ্যানালাইসিস করা আপনার জন্য ইজি হয়ে যায়। আচ্ছা, হ্যাকার হয়তো বা সি প্রোগ্রামের, সি ফাইলের, সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলের অমুক জায়গায় রাখতে পারে একটা ম্যালওয়্যার, দেখি তো ওই জায়গায় আপনি পাইলেও পাইতে পারেন। সিটিএফ খেলছেন না, আপনার খেলছেন কেউ? সিটিএফ খেলে কি টাইম বেশি থাকে? আপনাকে থিঙ্ক অ্যাজ এ হ্যাকার, টাইম কিন্তু খুব বেশি না, কম দেয়, দেখা যাচ্ছে 5 ঘন্টা 6 ঘন্টা দেয়, প্রবলেম সলভ করতে হয়, হার্ড হার্ড প্রবলেম সলভ করতে হয়, তাই না? থিঙ্ক লুক লাইক এ হ্যাকার, চিন্তা করতে হয় তখন ওই সময়টা এইভাবে। একটা অ্যানালিস্টের দিকে চিন্তা করেও আপনাকে ইয়ে করতে হয় আর কি, থিঙ্কিং করতে হয়। অ্যানালিস্ট কেমনে অ্যানালাইসিস করে, একজন মানুষ অ্যানালাইসিস করছে কেমনে, একজন মানুষ অ্যানালাইসিস করছে কেমনে, সেগুলোর উপরে থিঙ্কিং প্রসেস। থিঙ্কিং জিনিসটা কি আপনার ইনভেস্টিগেশন করতে করতে গ্রো হয়, এমন না যে আপনি রুট থেকে এই জিনিসটা বুঝেন বা জানেন। সো আজকের কিছু টপিক ছিল ফাইল ফরেনসিস রিলেটেড আর কি। সো ফাইল ফরেনসিস, ঠিক আছে। এখন ফাইল যে ফরেনসিস করবেন, ওই সে ব্যাকএন্ডে বিট বাইটারি খেলা, তাই না? আমরা ওই যে ইন্টারে পড়ছি না যে ডেসিমাল, হেক্সাডেসিমাল, অক্টাল, বাইনারি, এই জিনিসগুলো পড়ছি না? ওই ব্যাকএন্ডে তারই খেলা, ফাইলের ব্যাকএন্ডে এটাই থাকে, ঠিক আছে। সো ফাইল ফরেনসিস কি? একটা ফাইলকে অ্যানালাইসিস করবেন এবং ওইখান থেকে কি বের করবেন, হিডেন কন্টেন্ট, ফাইল টাইপ স্পুফিং, এমবেডেড পেলোড, যেটা বললাম আমি একটা পিডিএফ এর সাথে ম্যালওয়্যার বাইন্ড করে দিতে পারি, এক্সি বাইন্ড করে দিতে পারি, ইন্ডিকেটর অফ কম্প্রোমাইজ, আইওসি,
আইওসি খুবই ইম্পর্টেন্ট, ইন্ডিকেটর অফ কম্প্রোমাইজ। মানে কম্প্রোমাইজ যে হয়েছে এটার ইন্ডিকেটর কি কি? ধরেন যে আপনি এখান থেকে একটা ল্যাপটপ নিয়ে যাচ্ছেন, আপনি এখান থেকে আসলেন, আসার পরে ল্যাপটপটা ধরলেন, তারপর দরজা খুলে আপনি নিয়ে গেছেন। তাহলে আপনি যে আইসেন দরজা খুইলা, আপনি কি ওখানে একটা হাতে ছাপ পড়ছে না? একটা ইন্ডিকেটর নেই। ল্যাপটপে ধরছেন, ছাপ পড়ছে, ইন্ডিকেটর। তো একটা হ্যাকার যখন আপনার অর্গানাইজেশনে এসে হ্যাকিং এর চেষ্টা করতেছে, সে ডিজিটাল জগতে কি ফুটপ্রিন্ট রেখে যায়? আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, এই জিনিসগুলো ফুটপ্রিন্টিং রেখে যায়। ইন্টারনেট জগতে দুইটা ফুটপ্রিন্টিং খুব ইম্পর্টেন্ট, আইপি আর ম্যাক। সো এই আইপি ম্যাক এই জিনিসগুলোকে আমরা বলি আইওসি। ঠিক আছে? তো এখন কেন ফাইল ফরেনসিস ম্যাটার করে? ওয়াই ম্যাটার ফাইল ফরেনসিস? ম্যালওয়্যার হাইড তো থাকতে পারে না ব্যাকএন্ডে। এখন ধরেন যে একজন খুব বড় ক্রাইম করবে, তো ও বড় ক্রাইম করবে, তো ও কমিউনিকেশন করতেছে ধরেন যে হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে। ধরেন বাংলাদেশ পুলিশ মাঝখানে জিনিসটা পড়তেছে, দেখতেছে যে একটা জেপিজি পাঠাচ্ছে, হ্যান ত্যান। ও জেপিজি ওপেন করতে গেলে ওপেনই হয় না, বললো ফাইল করাপ্টেড, সামথিং লাইক দিস। বাট হ্যাকার করছে কি? জেপিজি ফাইলটাকে এডিট করে ও পিএনজি করে দিচ্ছে। আপনি জেপিজি কে এডিট করে পিএনজি করেন, দেখেন ফাইলের ওপেন হবে না, ওপেন করতেই পারবেন না। সো সে একটা স্ট্র্যাটেজি খাটাইছে যে যেন একজন মাঝখানে না পড়তে পারে। ডিটেক্ট রিয়েল থ্রেট, রিয়েল থ্রেট ডিটেক্ট করাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার এক বন্ধু আপনাকে পিপিটি শেয়ার করছে, আপনি ডাবল ক্লিক করে ওপেন করে পড়তে শুরু করছেন, আরেকজনের সাথে শেয়ার করতেছেন পিপিটি গুলো, তাই না? তো অসাবধানতাবশত আমরা এগুলো করে থাকি। অনলাইনের আমরা যখন অ্যাসাইনমেন্ট করতাম, অনলাইনে কোথাও না কোথাও থেকে পিডিএফ ডাউনলোড করতাম, পিপিটি ডাউনলোড করতাম। আবার এখনকার আর একটা জিনিস, আমরা অনলাইনে ধরেন যে পিডিএফ মার্চ করি, অনলাইনে পিডিএফ ক্রিয়েট করি, আমরা নোশন ইউজ করি, কেউ 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 ক্যানভা ইউজ করি, কেউ আমরা ইউজ করতেছি চ্যাট জিপিটি, তাই না? এই যত অ্যাপ্লিকেশন ইউজ করে আমরা কোনো লাইক দ্যাট পিপিটি বানাচ্ছি, কোনো ডকুমেন্ট বানাচ্ছি, কি এমন গ্যারান্টি দিতে পারবেন ও যখন আপনার জন্য পিডিএফটা তৈরি করে দিচ্ছে ওখানে কোনো ম্যাক্রোস পুশ করে নাই, ওখানে কোনো ম্যালার পুশ করে নাই? কোনো আইডিয়া আপনার কাছে নাই না? সো এইগুলো খুব ইম্পর্টেন্ট। সো রিয়েল থ্রেট ইউ ডোন্ট নো when you will be hacked. আমরা প্রত্যেকটা দিন নানান রকম জায়গায় ভিজিট করতেছি, ফেসবুক, গুগল, টুইটার, লিঙ্কডইন, ব্রাউজের পর ব্রাউজ, প্রত্যেকটা মিনিটে সেকেন্ডে আমরা ব্রাউজ করতেছি, তাই না? এই যে কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছে আমরা কেউ জানি না। ধরুন যে কোনো একটা ওয়েবসাইটে গেলেন, বললো যে একসেপ্ট দি কুকি, একসেপ্ট করলেন, গায়েব সবকিছু, তাই না? আপনার কুকি হয়তো ব্রাউজিং কুকি হিস্ট্রি নিতে পারে, মেকানিজম থাকতেই পারে। কোনো অ্যাডে ক্লিক করছেন, কাম শেষ, হইতে পারে, অ্যাড থাকতে পারে। সো ইটস টু মাচ ইম্পর্টেন্ট টু বি অ্যাওয়ার। এরপরে যদি দেখি ফাইল রিয়েলিটি, ঠিক আছে? এখন ফাইল কি দিয়ে তৈরি? সিকোয়েন্স অফ বাইট। এখানে দেখেন এগুলো কি সব হেক্সাডেসিমাল সংখ্যা না? সবগুলো কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যা। সো কি হেক্সাডেসিমাল কি 0 থেকে F পর্যন্ত এমন কোনো কিছু না, 0 থেকে 9 পর্যন্ত, তারপর কি ABCD EF, এত হেক্সাডেসিমাল। দেখেন সবগুলো, প্রত্যেকটা ফাইলের ব্যাকএন্ডে হেক্সাডেসিমাল দেখবেন, ওপেন করবেন হেক্সাডেসিমাল, ঠিক আছে? তো প্রত্যেকটা ফাইলের 3টা পার্ট থাকে। সো ফাইল আর জাস্ট কি বাইট, একটা ফাইল মানে কি বাইট। এখন বলছে এক্সটেনশন নট ইকুয়াল টু রিয়েল টাইপ, কারণ কি হ্যাকার চাইলেই বা একজন চাইলেই জেপিজি চেঞ্জ করে পিএনজি দিতে পারে, পারে না? পারে। সো রিয়েল এক্সটেনশন, এখন আপনি পিএনজি এখন কি করলো, ধরেন যে একজন জেপিজি এডিট করে পিএনজি দিল, আপনি ডাবল ক্লিক করে ওপেন করতেছেন, কি ওপেন হয় না কেন, ওপেন হয় না কেন, বারবার ক্লিক করতেছেন, ওপেন হয় না কেন, চেষ্টা করতেছেন, কিন্তু ওর ব্যাকএন্ডে যদি ম্যালওয়্যার বাইন্ড করে দেয়, কি বুঝবেন আপনি? ক্ষমতা নেই আপনার।
ঠিক আছে, অলওয়েজ ভেরিফাই কি, কন্টেন্ট ভেরিফাই করতে হবে। একটা ফাইলের তিনটা পার্ট থাকে, একটা হেডার, বডি, একটা ফুটার, লাইক দ্যাট অ্যাজ এ ম্যান, মাথা, বডি এবং পা, লাইক দিস। তো আমরা খাবার দাবার খাইলে যেমন পেটে যায়, বডিতে থাকে, ঠিক একটা ফাইলের কন্টেন্ট গুলো বডিতে থাকে। আমি ধরেন একটা মানুষকে গলা কাটে দিলাম, দেওয়ার পরে কোথাও কোন এক জায়গায় বাসায় দিলাম, আপনি বডি থেকে চিনতে পারবেন এটা কি অমুক ছিল কি অমুক ছিল? চিনতে পারবেন না কিন্তু, তাই না? সো যদি চিনতে হয় আপনাকে ফেস দেখে চিনতে হয়। ঠিক একটা হেডার এবং ফুটার দেখে বোঝা যায় এর ফাইল টাইপ কি ছিল, এটা কি জেপিজি ছিল নাকি পিএনজি ছিল। ঠিক আছে, সো দেখেন এইখানে দেখেন, এখানে দেখেন এই যে JFIF ফাইল দেখছেন। তো আপনারা যদি দেখেন ফাইল সিগনেচার, যদি দেখেন ফাইল সিগনেচার দেখেন, উইকিপিডিয়ার একটা লিস্ট অফ ফাইল সিগনেচার আছে, দেখেন প্রত্যেকটা ফাইলের একটা সিগনেচার আছে, টিএক্সটি একটা সিগনেচার আছে, পিএনজির একটা সিগনেচার আছে। দেখেন এগুলো কি এক্সটেনশন, দেখেন এই এক্সটেনশনের দেখেন, আমি যদি ধরেন এই যে PNG একটা ফাইল সিগনেচার আছে, এই যে এতটুকু বাইট রিপ্রেজেন্ট করতেছে ইটস এ পিএনজি। প্রত্যেকটা ফাইল এক্সটেনশনের এই যে এই ইয়েগুলো থাকে আর কি, হেডার গুলো থাকে, সিগনেচার থাকে, এগুলোকে আমরা বলি ম্যাজিক বাইট। এই ম্যাজিক বাইট প্রত্যেকটা ফাইলের থাকে। ঠিক আছে, এরপরে আমরা দেখি, তো হেক্সের বেসিক আপনাদের বোঝানোর দরকার নাই। ম্যাজিক বাইট ওই যে যেটা দিয়ে ফাইল এক্সটেনশন রিপ্রেজেন্ট করতেছে, আমরা মনে ওদেরকে বলছি ম্যাজিক বাইট। তো একটা ফাইলের কি কি জায়গা থাকে সেগুলো আমি দেখাচ্ছি আর কি। তো লেন্থ, চাঙ্ক, ডাটা, এই টাইপের জিনিসগুলো থাকে আর কি। স্ট্রিং, স্ট্রিং কি ধরেন মাঝে মাঝে আমরা যখন প্রোগ্রামিং করি, প্রথম দিকে করছি না যে দুইটি সংখ্যা যোগফল করি, তাই না? তখন করি যে আমরা কি প্রিন্টএফ এর মধ্যে লিখে দিই যে এন্টার এ নাম্বার বা এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার সেকেন্ড নাম্বার, দিই না? তাহলে যে এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার সেকেন্ড নাম্বার, এগুলো কি স্ট্রিং না? ক্যারেক্টার মানে কি, ক্যারেক্টার তো অ্যাজ এ সিঙ্গেল, মানে কি বলবো, ABCD, এগুলোকে অ্যাজ এ ক্যারেক্টার বলি না? একের বেশি ক্যারেক্টার এক জায়গায় হয়ে কি হয়, স্ট্রিং তৈরি হয়, তাই তো? তো আমরা যখন বলি যে এন্টার এ নাম্বার, ইটস এ কারেক্ট স্ট্রিং, তাই না? তো আমরা যখন প্রোগ্রামিং করি বা একটা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন তৈরি করি, ওর ভিতরে অনেক স্ট্রিং থাকে, অনেক স্ট্রিং থাকে। সেদিন ইউসিবি বা কোনো একটা ব্যাংকের নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ হয়েছে। ইউসিবি নতুন অ্যাপ্লিকেশন অন হয়েছে মনে হয় ইউসিবি 1 এরকম টাইপের, আগে ছিল ইউনেট, এটার নাম ছিল। তো ওইটার কনসোল যখন ওইটা রান করে, তখন কনসোলে গিয়ে দেখে লেখা আছে যে কি জানি যে অমুকরে কি কি জানি একটা লেখা আছে, লেখা থাকে। তো ভুলবশত আমরা অনেক স্ট্রিং লিখে থাকি, অনেক কিছু লেখা থাকে। তো আপনি যদি স্ট্রিংস একটা টুলস আছে লিনাক্সের, স্ট্রিংস দিয়ে ওই ফাইলটার নাম দেন, আপনি স্ট্রিং দেখতে পাবেন, একটু পরে দেখাচ্ছি আর কি। তো আমি যদি একটু ল্যাবে যাই, যদি একটু ল্যাবে যাই, আমি একটা ল্যাব আপনাদের জন্য রাখছিলাম আর কি। তো ল্যাব 1-এ আমি একটা বলতেছি যে নট এ জেপিজি, ঠিক আছে? তো এখন আমি আজকে উবান্টু ইউজ করতেছি।
সো দেখেন এখানে আমি একটা ফাইল রাখছি যে নট এ জেপিজি। সো আমার ল্যাব 1 এ আমি বলতেছি যে নট এ জেপিজি লাইক জেপিজি। সো আমি যদি দেখেন এইটা আমি বলতেছি যে জেপিজি, দেখেন এক্সটেনশন কি জেপিজি আছে না, ওপেন করেন, দেখেন ওপেন হয় না, ওপেন হয় না। আপনি ভাবলেন হয়তো ফাইলটা করাপ্টেড হয়ে গেছে বা এটা মনে হয় ফাইলই না, তাই তো? সো আমি যদি এটা দেখার ট্রাই করি, একটা ফাইল, এটা একটা টুলস এর নাম ফাইল, ঠিক আছে? সো ফাইল কমান্ড দিয়ে আমি যদি দিই নট এ জেপিজি, এন্টার দিই, দেখেন কি বলতেছে, দেখেন বলতেছে ডাটা। তোমাকে কিছু কিছু মানে হিন্টস দিল না যেটা পিএনজি বা কি, আমাকে হিন্টস দেয় নাই। সো আরেকটা টুলস আছে এক্সএক্সজি, ঠিক আছে? আমি নট এ জেপিজি দিলাম, দেখেন কি বলতেছে এক্সটেনশন, দেখেন পিএনজি। অ্যাকচুয়ালি এটা একটা পিএনজি বাট এক্সটেনশন বলছে কি জেপিজি। সো আমি যদি এটাকে রাইট ক্লিক করে একটু রিনেম করে পিএনজি দিই, ওপেন করেন, দেখেন ওপেন হচ্ছে, সরি সরি, আচ্ছা এটা আমি অলরেডি কর্পোরেট তৈরি করছি আর কি, ওপেন হবে না, ঠিক আছে? ইটসেলফ এ কর্পোরেট ফাইল আমি তৈরি করছি বাট অ্যাকচুয়ালি ইটস এ পিএনজি ফাইল, ঠিক আছে? সো আমরা এটা জেপিজি কি পিএনজি এটা যদি বুঝতে চাই, প্রথমে একটা কমান্ড দিতে পারি আমরা, এটা কি ফাইল কমান্ড দিতে পারি। কিছু স্টেপ আছে যে আমরা অ্যাকচুয়ালি জেপিজি কি পিএনজি আইডেন্টিফাই করার জন্য কিছু স্টেপ আছে। ফার্স্ট অফ অল আপনি করতে পারেন কি ফাইল কমান্ড দিতে পারেন, ফাইল কমান্ড দিয়ে আপনি দেখতে পারেন ফাইলটা আসলে কি, যদি থাকে তাহলে এখানে চলে আসতো। তারপরে আপনি কি করতে পারেন, এক্সএক্সজি বলে একটা টুলস আছে, সেটা দিয়ে আপনি এটাকে ওপেন করতে পারেন, দেখতে পারেন যে আসলে রিয়েল এক্সটেনশনটা কি, সেই অনুসারে এক্সটেনশন বসায় এটাকে কি করতে পারেন আপনি দেখতে পারেন। আরো কিছু অ্যাডিশনাল টুলস আছে যেগুলোতে আপনি করতে পারেন, যেমন স্টেক হাইড আছে, আরো কি কি টুলস আছে। সো এই নিয়ে সাইবার বাংলা ফয়সাল ভাইয়ের একটা ভিডিও আছে ডিটেলস এর ক্রিপ্টোগ্রাফি নিয়ে, আপনি চাইলে আমরা ওই ভিডিওটা দিয়ে দিলে আপনি ওটা দেখে এটা নিয়ে একটা হিউজ অ্যানালাইসিস লেভেল একটা ক্যাপাবিলিটি আপনার আসবে। ল্যাব 2 তে আমি বলতেছি স্ট্রিংস, একটা স্যাম্পল আছে, দেখেন আমি বললাম যে স্ট্রিং একটা অ্যাপ্লিকেশনে অনেক স্ট্রিং থাকতে পারে, স্ট্রিংস থাকতে পারে। স্ট্রিংস হচ্ছে একটা, স্ট্রিংস এমন একটা জিনিস যে সহজে আইওসি বের করার একটা, মানে কি বলবো, প্রসিডিউর, সহজে আপনি আইওসি বের করতে পারেন, ঠিক আছে? তো আমি যদি দেখি এখানে একটা, দেখেন এখানে একটা ফাইল আছে স্ট্রিং স্যাম্পল ডট বিন, স্ট্রিংস বলে একটা টুল আছে, এই টুলস দিয়ে আমি স্ট্রিং স্যাম্পলস ডট বিন এই ফাইলটা যদি দিই, দেখেন সরি, দেখেন আমি স্ট্রিংস দিয়ে আমি দেখতে চাইলাম, এটা কিন্তু একটা বাইনারি ফাইল, দেখেন বিন, বিন ফাইল। তো এই বিন ফাইলের ভিতরে কি কি স্ট্রিং আছে দেখেন, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড, এটা একটা ওয়েবসাইটে লিংক দেওয়া আছে, আবার আইপি দেওয়া আছে, আবার এর ব্যাকএন্ডে কি দেওয়া আছে দেখেন cmd.exe আছে। সো একটা অ্যাপ্লিকেশন যদি আপনি দেখতে চান যে এর ব্যাকএন্ডে স্ট্রিংস কি কি আছে, সহজে কোনো আইওসি বের করতে চান যে না এই সফটওয়্যারটা আমি ইনস্টল দিব, দেওয়ার আগে চেক করে দেখি তো স্ট্রিংস কমান্ড দিয়ে, তার মানে কি এই বিন যে এই ফাইলটা যদি ইনস্টল হয় ও এই আইপির সাথে কমিউনিকেশন করবে, এই ওয়েবসাইটে ঢোকার ট্রাই করবে, তার ইউজার নেম এবং পাসওয়ার্ড এইটা হইতে পারে, ঠিক আছে? হ্যাকার এটার ভিতরে পুশ করে রাখছে, ইট ক্যান বি। সো
আপনি ইনস্টল দেওয়ার আগে স্ট্রিংস কমান্ডও চেক করে দেখতে পারেন এখানে কোনো আইওসি আছে কিনা। এখন ধরেন যে আপনি এখানে কোনোটা আইওসি পাইছেন, এটা এখন এটা আসলে সাসপিশিয়াস কিনা আপনি যদি চেক করতে চান তাহলে আপনি অনলাইনে যান। এরপরে ধরেন যে আরো যাবেন, অনলাইনে বিভিন্ন টুলস আছে, ফ্রিতে এখানে আপনি কাজ করতে পারেন, অনেক কাজ। সিম্পলি আপনি ওই যেটা পাইলেন সেটা এখানে এসে দেন, প্রেস করেন। যদি এটা ম্যালিশিয়াস হয় কোনো না কোনো ভাবে আমাকে বলবে না ইটস এ ম্যালিশিয়াস। দেখেন বলতেছে ম্যালিশিয়াস, দেখেন এই যে এইরা বলতেছে সাই রাডার, সেকলুক্স, এরা বলতেছে যে এই অ্যাড্রেসটা একটা ম্যালিশিয়াস অ্যাড্রেস। তখন আপনি ভাবলেন যে আচ্ছা ম্যালিশিয়াস অ্যাড্রেস যখন আমি পাইছি এই ইনস্টল দিব না, কোনো না কোনো ভাবে এটা ইনস্টল হইলে ও আমার ক্ষতি সাধন করতে পারে। সো এই জন্য আপনি সিম্পলি স্ট্রিং কমান্ডটা দেখতে পারেন। সো এরপরে আর একটা ল্যাব ছিল যে কোনো কিছু যদি ব্যাকএন্ডে হিডেন থাকে, বাইন্ড করা থাকে, বাইন্ড করলে তো আপনি বুঝেন না, বুঝেন বুঝেন না কিন্তু। তো কোনো কিছু যদি বাইন্ড করা থাকে আপনি যদি বুঝেন না, তখন সেটাকে এক্সট্রাক্ট করার জন্য আমাদের কি করতে হয়, ধরেন যেটা টুলস আছে, বিন ওয়ার্ক বলে একটা টুলস আছে, ঠিক আছে। তো এইখানে দেখেন আমি ল্যাব 3 জন্য যেটা ইউজ করছি, এই যে একটা জেপিজি ইউজ করছি, দেখেন ক্যারিয়ার ডট জেপিজি। আসেন বিন ওয়ার্ক দিলাম, দেখেন এখানে এখন কয়টা ফাইল, একটা দুইটা তিনটা চারটা। তো এটা দিলাম, দেখেন যদি আমি বিন ওয়ার্ক দিই হাইপেন ই দিই, এক্সট্রাক্ট করব আমি এমবেডেড ফাইল। সো এন্টার দেন, দেখেন একটা ফাইল চলে এসেছে। আসেন দেখেন এর ব্যাকএন্ডে কি রাখছি, এই যে ফ্ল্যাগ ডট টিএক্সটি একটা ফাইল আমি এমবেড করে রাখছিলাম। ওপেন করেন, কিছু আছে এর মধ্যে। সো একটা ফাইলের সাথে আমরা ম্যালওয়্যার বাইন্ড করে দিতে পারি। সো এই বাইন্ড করা যদি আপনি দেখতে চান যে বাইন্ড করা আছে কি নাই, আপনি বিনল টুল দিয়ে সহজে দেখে নিতে পারেন, ঠিক আছে। সো এটা আমাদের 3টা ল্যাব ছিল, আমাদের 3টা টপিক ছিল মনে হয় আজকে। সেটা হচ্ছে যে হেক্স রিলেটেড কোনো কিছু, স্ট্রিংস, আর এই যে হিডেন রিলেটেড কোনো কিছু, 3টা টপিকস মেইনলি আমাদের ছিল। সো 3টা জিনিস আমরা শেষ করলাম আর কি। যদি আজকের কোনো ক্লাস এর উপরে কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন।